হাই স্মার্ট মার্কেটার্স। আপনারা অলরেডি ওয়াহিদ সম্পর্কে জানেন। ওর নাম ওয়াহিদুর রহমান তুহিন। প্রথম আলো তো নিউজ দেখেছেন, আমাদের স্কিল আপার ইউটিউব চ্যানেলে একটা স্টোরি শুনেছেন। আজকে আমরা এই সমস্ত স্টোরিতে কোথাও যাব না। আজকে যাব, ও গত 1 বছরে $48,000 আর্নিং করেছে, প্রায় $50,000। তো আমরা চেয়েছিলাম যে গল্পটা আসলে $50,000 হলেই করব, কিন্তু না, আমরা আসলে বেছে নিয়েছি 1 বছরে ও $48,000 আর্নিং করেছে ফাইবার এবং সম্ভবত 2-3 হাজার মতো আউট অফ মার্কেট প্লেস থেকে। তো এখানে আমাদের মূল গল্প হবে এরকম যে, এবং ওয়াহিদ অ্যাজ এ ওয়ার্কার, যাকে আপনারা লেবার বলেন, ও ছিল হচ্ছে সৌদি আরবে। তো সেখান থেকে এটা আনসার্টেন ব্যাপার, আপনারা মনে করেন ফ্রিল্যান্সিংকে সে কিভাবে আসলো, এই সমস্ত গল্প আমরা করব। এবং এই 1 হাজার এক বছরে $48,000 আর্নিং এজ স্টোরি, বা এখানে অনেকেই বলে যে ও তো 1 বছর আগের ঘটনা, ঠিক আজকে থেকে 1 বছর আগের ঘটনা। তো নতুনরা কাজ পায় না, কি স্ট্র্যাটেজি নিয়েছিল, এই সমস্ত ফিউচার প্ল্যান কি, এইগুলো নিয়ে আজকে আমাদের গল্প। তো ওয়াহিদের কাছে আমার প্রথম প্রশ্ন যে, তুমি অ্যাজ এ ইলেকট্রিশিয়ান, বা বাংলাদেশের মানুষ সাধারণত যেভাবে যায়, যে ওয়ার্কার বা লেবার, তুমি এসেছিলে, তুমি ফ্রিল্যান্সিং এ আসলে, মানে কোন স্টেজে বা কিভাবে ডিসিশন নিলে না আমার এখন বাড়ি যাওয়া দরকার বা আমি পারবো, এই সাহসটা তুমি কিভাবে পেলে? আসসালামু আলাইকুম বস। আবার প্রায় ৯ মাস পরে মনে হয় আবার বসা হলো আমাদের এভাবে। তার আগে আমরা যখন প্রথম আলোতে নিউজ হয় মানে দেশে আসার কিছুদিন পরে আমরা বসছিলাম। তো ১ম এ একটু কারেকশন করি, আপনি একটু মানে ভুল করে ফেলছেন। ফাইবার যেটা বলছেন, আমি আসলে আপওয়ার্ক কাজ করি। আপনি ও জানেন না, সরি। একটু ইয়ে হয়ে গেছে আরকি। কারণ আপনি তো মানে আপনার ম্যাক্সিমাম স্টুডেন্টই আসলে ফাইবার বেস তো। তাহলে আপনার ওই কথা ইয়াতেই হচ্ছে ফাইবারই বের হয়ে গেছে। আমি বুঝলাম। বাট আমার ফাইবারে কাজ না। আমার মানে কাজ করি না তা না, কাজ পাই না আসলে, সত্য কথা। পাইলে হয়তো করতাম। তো পরবর্তীতে মানে আপওয়ার্কেই আছি। আলহামদুলিল্লাহ, মানে এখন চাইলেও ওইভাবে সময় দেওয়া হয় না। তো আম এই ১ বছর আগের কথা যদি বলি, আজকে হচ্ছে ফেব্রুয়ারির ২৮ তারিখ। আম হয়তো ভিডিওটা পাবলিশ হবে মার্চের ১ তারিখে। তো এই ফেব্রুয়ারির ২৮ তারিখ ঠিক ১ বছর পরেই আমি আসলে মানে গত ১ বছরে মানে ২৭ তারিখে আমি সৌদি আরব ছাড়ি। এবং ২৮ তারিখে আমি বাংলাদেশে এসে পৌঁছাই। মানে ঠিক ১ বছরের একটা ব্যবধান। তো এই আসার আগ মুহূর্ত পর্যন্ত আসলে আমি অনেক মানে অনেক কনফিউজ ছিলাম, টেনশন ছিলাম। আমি মনে হয় আপনাকেও মেসেজ করছিলাম, বাপ্পি ভাইকেও মেসেজ করছিলাম। যে আমি এরাই। কি করতে পারি? এলাই ভাই, রিমন ভাই সবার সাথেই কথা বলতেছিলাম যে আমি কি করব এই মুহূর্তে? মানে ওই সময়টা ছিল কি, আমার তো তখনও আর্নিং শুরু হয়নি। স্টেবল কোনো আর্নিং নাই। তো জানুয়ারি পর্যন্ত ডিসেম্বরে কিছু কাজ করছিলাম। যে জানুয়ারি পর্যন্ত আমার টোটালে মনে হয় ৩ মাস মিলে $১,০০০ মতো আর্নিং হয়েছিল তার আগে। মানে ফার্স্ট কাজ থেকে শুরু করে নভেম্বর থেকে ৩ মাস পর্যন্ত ১,০০০ বা $৮০০-৯০০ আর্নিং হয়েছিল। সো ওইখানে কোনো স্টেবল আমার মানে আর্নিং ছিল না, পার্মানেন্ট কোনো ক্লায়েন্ট ছিল না। বাট ওই মুহূর্তে আমার দেশে আসা ছাড়া বিকল্প কোনো রাস্তা ছিল না। হয় আমাকে দেশে আসতে হবে, অথবা আমাকে এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা বাদ দিয়ে দিতে হবে। ওই মুহূর্তটা আমি যদি ঠিক চোখ বুজে আমি ফেব্রুয়ারির শুরুর দিকটা কল্পনা করি বা ফেব্রুয়ারির মাঝামাঝির দিকটা কল্পনা করি। আমার মানে লাইফে অনেক তো কঠিন সময় পার করছি। এই সময়টা ছিল অন্যতম একটা সময়। কারণ আমি চাইছিলাম যে ফ্রিল্যান্সিং এ কিছু একটা করেই আমি মানে এখান থেকে দেশে যাবো। ভালো কিছু একটা করে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করব, বা এটা আমার মুক্তির পথ হবে। এই আশা নিয়েই কিন্তু তারও ৬ মাস বা ৮ মাস আগে মে মাসে আমি কাজ শুরু করছিলাম। বাট ফেব্রুয়ারি মাসে এসে মানে সবকিছু এলোমেলো হয়ে গেল। এলোমেলো হয়ে গেল কি? আমি যে রুমে ছিলাম, আমার শেখা পর্যন্ত আমার রুমমেট আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট দিছে। আমি এটা অস্বীকার করব না। বাট কিছু যখন আর্নিং আসা শুরু হলো, আমি তো রাত্রে মিটিং-টিটিং করতাম। আ কারণ সারাদিন ডিউটি সৌদি আরবে? সৌদি আরবে। ওই যেখানে যে এক রুমের মধ্যে 4-5 জন হ্যাঁ, থাকে, দোতলা ইয়ে এক্সাক্টলি, টিয়ারি, ওইখানে? এক্সাক্টলি ওইখানে। তো আমি তো মিটিং করতাম রাত্রে। কাজ থাকতো দিনে। তো তার ক্ষেত্রেও সমস্যা হইতো, আমার রুমমেটদের ক্ষেত্রেও সমস্যা হইতো কি যে আমি যখন রাত্রে মিটিং করি তারা ঘুমাইতে পারে না বা এরকম কোনো কিছু। লাইট যাচ্ছে, আলো যাচ্ছে। তো আমি মাঝখানে একটা পর্দা কিনে নিয়েছিলাম।
যাতে আলোটা ওইদিকে না যায়। তারপরেও হচ্ছে তাদের মানে সমস্যাটা অনেক হলো। তো ওরা আমাকে কমপ্লেন দিল যে আমি এই রুমে থাকবো না। আমি অন্য রুমে চলে যাব। তো অন্য এক পাকিস্তানি আসবে, তাকে এই রুমে দাও, আমাকে অন্য রুমে পার করার ব্যবস্থা করো। তো দেখলাম আমার নিজের স্বদেশী মানুষ, সে যখন এটা নিতে পারতেছে না, একজন পাকিস্তানি বা একটা আফগানিস্তানি বা ভিনদেশী বা সুদানের যারা আছে, তারা কখনো এটা পজিটিভলি নিবে না। এবং ওই মুহূর্তে আমি কোম্পানির থেকেও জানতো না, অফিসের কেউ জানতো না যে আমি এইগুলা করতেছি। করলে আমি যে ল্যাপটপ ইউজ করি, এইগুলাও কেউ জানতো না। জানলে এটা আমার জন্য অনেক সমস্যা ছিল। কোম্পানি থেকে মানে আমাকে বের করে দিবে এরকম একটা অবস্থা ছিল। সো এই একটা ভয়ও আছে যে কেউ যদি জেনে যায়, বাহিরের কেউ মানে অফিসের যে অফিসিয়াল যে পার্সন, ইঞ্জিনিয়ার বা সিনিয়র যারা আছে, অফিসিয়াল যে কর্মকর্তা আছে, এরা যদি জেনে যায় তো সেক্ষেত্রে তো আমার ল্যাপটপ-ট্যাপটপ যদি কেড়ে টেড়ে নেয় বা আমার যদি এখান থেকে বের হয়ে যায়, আমি যে আশা নিয়ে আমি শুরু করছিলাম যে এইখান থেকে ভালো কিছু করে আমি দেশে যাব, সেটা তো আর পারব না। সমস্যা হচ্ছে কি, আমার স্টেবল আর্নিং ও নাই। আমি আপনাকে গতদিন যখন আপনি আমার সাথে আমরা বসি, তখন বলছিলাম যে আমার তখন কিন্তু মাসিক ছিল, কিস্তি ছিল হচ্ছে ৳৩৭,০০০। এটা আমি কখনো বলব না। এখন আমি যে দেশে চলে আসব, প্রথমত হচ্ছে আমার তো ৳১৮,০০,০০০ ঋণী আমি। আমি নিজে কিন্তু ওই গত বছরের ফেব্রুয়ারি মাসের কথা বলতেছি। তখন কিন্তু আমি ৳১৮,০০,০০০ আমি নিজে ঋণী। হুম। আমার বয়স যেখানে ২৮ বছর, ২৯ বছর, সেখানে আমার ঋণই হচ্ছে ৳১৮,০০,০০০। ওভারঅল যদি ছোটখাটো ঋণ হিসাব করি, আমার ৳২০,০০,০০০ আমার ঋণ। তো ১৮ ২৮ বছরের একটা ছেলের মাথায় ৳২০,০০,০০০ ঋণ। এই ঋণ নিয়ে আমি দেশে আসতে তো পারব না। আমি বাদও দিলাম, ওই ঋণের কথা যদি আমি বাদও দিই, যে মাসিক যে কিস্তিটা, এটা তো আমাকে দেওয়াই লাগবে। তো সেই মুহূর্তে আমি আপনাদেরকে নক দিলাম। মানে আমি ওইখানেও থাকতে পারছি না। আমার ফ্যামিলি থেকেও মানে কিছু সাহস করে বলতে পারছে না। আমি নিজেই কনফিডেন্স পাচ্ছি না হুম। যে এই মুহূর্তে আমি দেশে যাবো কি যাব না। তো বাপ্পি ভাইদের সাথে করি। মানে ভাইদের সাথে তো তখন এইভাবে কাজের ব্যাপারে এত বেশি কথা হইতো না। উনারাও হয়তো একটু ভয় পাচ্ছিল যে আমি আসতে বলবো। এটা তো আসলে এই ক্যারিয়ারটা শুরুর দিকে যে ধাক্কাটা সবাই খায়, এই ধাক্কাটা সবাই সামলায় নাও নিতে পারে। হুম। তো আপনি হচ্ছে আমাকে বললেন যে, "চলে আসো। আসার পরে যদি দাঁড়াইতে না পারে, তখন তো আবার অন্য সমস্যায় পড়ে যাবে।" তো রিমন ভাই বা ফজলে ভাই আমাকে WhatsApp এ কল দিল। কল দিয়ে অনেকক্ষণ কথা। আমার মাসে কত খরচ হবে, ফ্যামিলি কত প্রয়োজন, ইন ডিটেইলস তারা আমার কাছ থেকে শুনল। শুনে বলল যে, "আচ্ছা ঠিক আছে, ছুটি নিয়ে চলে আসেন। যদি আমাদের যাওয়াই লাগে, আম তাহলে আবার যাব।" তো এর মাঝখানে রিমন ভাই বলল যে, "আমি বসের সাথে কথা বলছি। বস সেদিন বলছে যে, ওকে আসে নাই এখনো। চলে আসতে বলো, যা হবে।" তো আপনি নাকি এই কথা রিমন ভাইকে বলছিলেন। তো এলাহিকে বলছে, আরে বাল চলে আসতে কাও তো দেখো। এক্সাক্টলি এই কথাটা হ্যাঁ, বলছিলেন। এরকম একটা ইভেন কথা হচ্ছে বলছে। আমাদের বিষয়ে আরো ডিসকাশন হয়েছিল তখন তো। সিরাজ ভাই হচ্ছে আমার মূলত, আমরা টিম অনুযায়ী কাজ করতাম এবং সিরাজ ভাইয়ের হচ্ছে বেশ কিছু প্রজেক্ট মান্থলি আমি নিজেই করাইতাম। সো প্রায় 2 বছর। তো দেখলাম ওখান থেকে যে সিরাজ ভাই এখন কাজ পাচ্ছে, তুহিন যদি এসে ভালো কিছু না করতে পারে, আমরা ওই কাজটা ডিস্ট্রিবিউশন করে আমরা কাজ করতে পারবো, এরকম কথাবার্তাও হয়েছিল ওই হ্যাঁ, সময়। মানে ওর সংসার চলবে না এমন কিছু হবে হ্যাঁ, না, হ্যাঁ, তোমার রিস্ক নিলে ঘটনা হবে না, এই জন্য বলে, হ্যাঁ, আরে আসতে বলো তো, একটু তো বকা দিয়ে বলছে। তো যখন আমি রিমন ভাই, ফজলে ভাই আমাকে এই কথাটা বলল যে, "আপনি এই কথাটা বলছেন।" আমি আমি আর কোনো কিছু ভাবি নাই। আমি বলি নাই তাদের যে, বস যেহেতু বলছে আমি চলে আসবো, বা আমি ভাবছি যে উনার যেহেতু কনফিডেন্স আছে আমার উপরে, আর আমি তো জানি আমার স্কিল আছে নাকি নাই। আমি পারবো। আমি পারবো। তার মানে আমার আর সমস্যা নাই। যা আছে কপালে। এদিক থেকে আমি সবসময় বলি যে আমার শ্বশুরবাড়ির লোকজনের সাপোর্টটা আমি সবচাইতে বেশি পাইছি। এই বিষয়ে আর্থিক ব্যাপারগুলাতে। মেন্টালি যে সাপোর্টটা। আমার শাশুড়ি আমাকে বলল কি, তুমি যদি এরকম মনে হয় যে তোমার এই কিস্তিটা তুমি ম্যানেজ করতে পারবা এখান থেকে, তোমার যদি এই বিশ্বাস থাকে, তুমি চলে আসো। তোমার ছেলে, তোমার বউ, বাচ্চা, তোমাদের খাবার যে ভরণ-পোষণ, এটা আমি দেখব।
একটা সাহস দিল আমাকে। তো ওইদিকে ওই সাহসটা পাইলাম, এদিকে আমি সাহস পাইলাম, এদিক থেকে যাহ কপালে আছে। ওইভাবেই আমি ছুটি-টুটির ফর্ম-টর্ম দিলাম। ছুটি নিতে গিয়ে অনেক হ্যাসেল হয়েছিল, অনেক প্রবলেম হয়েছিল। ওইদিকে ওইটা তো অফিসিয়াল ব্যাপার-স্যাপার, ওইটাকে না যায়। তো ওই ছুটি নিলাম, ছুটি নিয়ে এর মাঝখানে যখন আমি ছুটি এদিকে আপনাদের সাথে কথা হলো, সেদিন আমি কয়েকদিন পরে ছুটি কনফার্ম হয়ে গেল। ছুটি কনফার্ম হওয়ার পরে সবার আগে আমি আম আল্লাহর ঘর তাওয়াফের উদ্দেশ্যে রওনা দিছি, যখন আমার ছুটিটা কনফার্ম হলো। তবে এইটা আমি মানে এটা আমি বলতে চাই, মানে ধর্মীয় দৃষ্টিকোণ তো একেকজনের একেক রকম থিংকিং। তবে আমি এটা একটু মানে হাইলাইট করে বলতে চাই, কারণ কি মানে আমি যখন মানে আল্লাহর ঘরে গেলাম, যাওয়ার পরে মানে এর আগেও কিন্তু একবার গেছি। তো পুরো দুনিয়াটা আমার কেন জানি মনে হলো যে আমি আমার সৃষ্টিকর্তার সাথে কোনো চুক্তি করতে আসছি এখানে। কেমন চুক্তি? আল্লাহর ঘর তাওয়াফ করে গিয়ে আল্লাহর কাছে একটা দোয়াই করলাম, আল্লাহ আমার ৩৭,০০০ টাকা কিস্তি, তুমি আমাকে ৫০,০০০ টাকার ব্যবস্থা মিনিমাম করে দাও। আমি তোমার উপরে ভরসা করেই আমি এই দেশ ছাড়বো, তোমার এই পবিত্র মাটি ছাড়বো। আমি আমার সংসার নিয়ে বউ, বাচ্চা, বাবা-মা এদের সাথে থাকতে চাই। এবং এইটা ছাড়া আমার কাছে কোনো বিকল্প রাস্তা নেই। আমার এখনো মনে হয় এটা যে ওই দোয়াটা মনে হয় আল্লাহ তখনই আমার কবুল করে নিছে। তার আসলে তার ৪-৫ দিন পরে আমি হচ্ছে দেশে আসলাম। আসার পরে তখন আমি যে যখন মানে উমরাতে যাই, তখন আমার জ্বর, প্রচুর জ্বর। তখন আমি বুঝি না যে আমার টাইফয়েড হয়ে গেছে। তো বাড়িতে আসার পরের দিনে আমি ডাক্তারের কাছে গেলাম। চেক-টেক করে টেস্ট-টেস্ট করে দেখলাম যে মানে টাইফয়েড ধরা পড়ছে। তো এই মুহূর্তে আমার মাথার মধ্যে কেন জানি আমার মাথার মধ্যে একটা টেনশন কাজ করতেছে। যতই আমি ইয়া করি না কেন, সংসার তো দিন শেষে আমাকে সামলাতে হবে। দেশে যে চলে আসলাম, এটা নিয়েও আমার ফ্যামিলি থেকে একমাত্র আমার ওয়াইফ, আমার শাশুড়ি বাদে কেউ সন্তুষ্ট না। কেন চলে আসলো? হুম, হুম। মানে এটা আমার আমার বাবা-মার কথাও যদি বলি, আমার বাবা-মা, নিজের বাবা-মা, আমার ভাই, আমার আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, কেউ এটা ভালো চোখে দেখে নাই। আমি বসকে মনে হয় বলছিলাম, আপনাকে বলছিলাম, আপনার মনে আছে কিনা? যে, "বস আমি টিকতে পারতেছি না।" মানে বাড়িতে আসে আমি মেন্টালি ডিপ্রেসড হয়ে যাচ্ছি আরো বেশি। টিকতে পারতেছি না। তো এই অসুস্থ শরীর নিয়েই আমি আপওয়ার্কে গেলাম। আমি স্পষ্ট মনে আছে আমি ২ টা জবে এপ্লাই করছিলাম। আমার ২ টা জবের মধ্যে ১ম একটা জবেই আমার $২৭০ এর একটা জব হয়ে গেল। মানে ২৭০ মানে কি ৩০ এর উপরে। হ্যাঁ, তার মানে মধ্যে আল্লাহ দোয়া অর্ধেক কবুল করে ফেলাইছে। এবং সেই সপ্তাহের মধ্যেই মানে ওই আমি আসছিলাম হচ্ছে ফেব্রুয়ারি ২৮ তারিখে পৌঁছালাম। ওই মার্চ মাসেই আমার লাইফে ফার্স্ট আমি ৳২,০০,০০০ ক্রস করলাম। তার মানে ওই মাসে আর্নিং করলে আলহামদুলিল্লাহ। এত। হ্যাঁ, আমি যেখানে ৳৫০,০০০ মানে ৳৩৭,০০০ আমার টার্গেট ছিল। ভাবছিলাম ৳৫০,০০০ হলে আমার সংসার চলে যাবে। ৳২,০০,০০০ আমার ১ মাসে চলে আসলো। তাহলে হচ্ছে আল্লাহর কাছে চাইলা 50,000 দিছে 4 গুণ। ৪ তাই গুণ। গুণ। এক্সাক্টলি। স্রষ্টার দান ভান্ডার অফুরন্ত। অফুরন্ত। এবং তারপরে বস আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এখন পর্যন্ত না। এবং এইটা পরবর্তীতে আস্তে, আস্তে ফ্যামিলিও মেনে নিল। আমার বাপ-মাও মেনে নিল। গ্রামের লোকজনও মেনে নিল। আস্তে, আস্তে মেনে নিল। তাছাড়া তার আগ পর্যন্ত আমি মানে বাইরে যাইতেই পারতাম না। রাস্তায় যাই, দোকানে বসি, "তুমি চলে আসলা, বিদেশ করেও খাইতে পারলা না।" হ্যাঁ, কত এটা যে কমন। কথা মানুষের শোনা লাগে এই এবং রিলেটেড। বাপ্পি ভাইকে ফোন দিয়ে মাঝে, মাঝে আমি এই কষ্টের কথাগুলো শেয়ার করতাম। বাপ্পি ভাই আমাকে মেন্টালি একটু সাপোর্ট দিত। যে, "ধুর এইগুলা সব ঠিক হয়ে যাবে।" বাট আমি মানে অনেক ডিপ্রেশনে চলে যেতাম মাঝে, মাঝে এই কথাগুলো শুনে। যে, "তুমি চাকরি করে খাইতে পারলা না, বিদেশ করেও খাইতে পারলা না। তুমি করবা কি?" আমার বাপ বলতেছে, "তুমি চলে আসলা, তুমি করবা কি?" একটা মজার গল্প বলি শোনো। প্রথমবার পরীক্ষা দিলাম 2003-04 সেশনে। তো আমার ইচ্ছা ছিল যে হয় আমি আমার বাড়ির পাশে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে পড়বো, না হলে ঢাকা ভার্সিটিতে। হুম, তো প্রথমবার পরীক্ষা দিয়ে সাবজেক্ট ভালো পাইলাম না। ওই ইয়া থেকে পাইলাম সয়েল ওয়াটার এনভায়রনমেন্ট।
আমি বাড়ি চলে আসছি। তো বাড়ি চলে আসার পরে ভালো সাবজেক্ট টাবজেক্ট হলো না, বা সবাই একটু আমার এক চাচা আমাকে বলতেছে, এক দোকানে বসে আছি, ভাতিজা তোমাকে যা ভাবতাম তুমি তো তা না। কথা আচ্ছা। শোনো, আমি বলছি চাচা কি হয়েছে? কয় তুমি নাকি, হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি ভালো, কিন্তু ওই যে এইসব সাবজেক্টে পড়ে কি করবো হ্যান দেন, কিছুই বললাম না। যাই হোক আর কি, তো এইরকম আর কি বলে। পরের বার 6 জায়গা পরীক্ষা দিলাম, 6 জায়গায় হলো আর কি। যা সর্বশেষ আমাদের, যাই হোক আর কি, মানে ওই সময়কার স্মৃতি। আরেকটা হলো যে আমি যখন জব ছেড়ে দিব, তো এটা ধরো সবার কোনো ফ্যামিলি কিন্তু মানে না। মানবে না, স্বাভাবিক। তো ধরো মানে খুব ভালো জব, ধরো লাখ টাকা স্যালারি পায়, অফিস থেকে গাড়ি, সকালবেলা ড্রাইভারের ফোনে ঘুম ভাঙে, অথচ আমি জব ছেড়ে দিয়ে আরেক জায়গা, মানে যেখানে, মানে আমি আগে যে কোম্পানিতে চাকরি করতাম সেখানে আসলে বাইরের এই সমস্ত কাজকর্ম করা যাবে না, স্ট্রিক্ট রোল, হুম। এবং এই রুলস করলে তোমার চেক করে দেবে। আচ্ছা। তা আমি হিসাব করলাম যে ঠিক আছে, আমি চাকরি ছেড়ে দেবো, আর একটা জায়গায় যাবো, সেখানে আমি বলেই নিবো যে ভাই আমি এর পাশাপাশি আমার আর অন্য কিছু কাজকর্ম করবো আর 2018। তা আমি বাড়ি আসলাম, বাড়ি এসে আমার এক মামা জিজ্ঞেস করতেছে, ভাগ্নে কি নাকি তোমার নাকি চাকরি চলে গেছে, চাকরি বাকরি নাই। মানে এতে ধরো মেজাজ গরম গরম, খুব স্ল্যাং একটা ব্যবহার করলাম, এই জিনিসটা কেউ খারাপ ভাবে নিয়েন না। হুম। তাই বললো যে মামা আমি হলাম প্রস্টিটিউট, বুঝছেন, আমাকে যে 2 টাকা বেশি দেয় তার হাত ধরে চলে যায় আর কি। ঠিক চলে এই যায়। জবাবটাই দিয়েছিলাম। এরপরে তো ধরো আমি তো আসলে, মানে হ্যাঁ চাকরি করছি, 7-8 বছর 10 বছর চাকরি করছি, বা মানে আমার আমার যে তাই না, মানে আমার তো দিন শেষে আমার যে স্বপ্ন সেটা নিয়েই তো আমাকে আগাতে হবে, তাই না? তুমি আমার এক্স্যাক্টলি। গাড়ি দাও আর লাখ টাকা স্যালারি দাও আর ফ্ল্যাট দেওয়ার কথা ছিল, হয়তো দিয়ে দিতে 15 বছর, এইসব তো আমার দরকার নেই, তাই না? না। এই আর কি, এই জন্য মানুষ অনেক কথাই বলে। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি, ধরো ওই মানুষ যদি ওই কথাগুলো তোমার, মানে ওই যে তুমি বললা যে মানুষ আমাকে করতো না, ফ্যামিলি করে, যদি এই কথাগুলো তারা বলে এখনো বলে থাকে, তাতে কি তোমার কোনো আসে যায়? না বস, কিছু যায় আসে না। না, একদম আসে ফ্যামিলি না। থেকে যখন এটা আসলে তারা যে খারাপ উদ্দেশ্য নিয়ে বলে তা না। তারা তো আসলে বোঝে না ব্যাপারটা। তারা চায় যে একটা সিকিউর লাইফ থাকুক। আর্থিকভাবে যাতে কোনো সমস্যায় না পড়ে, তার সংসারটা ভালোভাবে চলুক। এই উদ্দেশ্য থেকেই বলে। কিন্তু মানে এটা এমনভাবে বলে ফেলে, মানে আমার আমার যে সিচুয়েশনটা না বুঝে অনেক সময় বলে। আমার ফ্যামিলি থেকে বলেন বা আত্মীয়স্বজন বলেন বা কেউ তো বুঝে না। কিন্তু এমন একটা কথা বলে যে বললাম, "তুমি বিদেশ করেও খাইতে পারলা না।" এই কথার উত্তরে পৃথিবীতে আমি তাকে কি দিব? তাকে কি আমি Upwork অ্যাকাউন্ট দেখায় বোঝাতে পারবো? Fiverr দেখায় তাকে বোঝাতে পারবো? যে না, আমি ওখান থেকে ভালো কিছু করতেছি। একটাই কথা, তুমি বিদেশ করেও খাইতে পারলা না। এটা তো আসলে উত্তর হয় না কোনো। আচ্ছা, এখানে একটা কথা আমি বলে নিই। আমি প্রথমে যে ভুলটা করেছিলাম, যে ও আসলে আপওয়ার্কে কাজ করে, আর ও ওইটা বলার সময় যে ফাইবার আসলে কাজ পায় না, বিষয়টা এরকম নেই যে আর এক দানব বসে আছে এই ফাইবারে কাজ করে অলরেডি 2 লাখ আপওয়ার্কে সময়ই দিতে পারিনি। লাস্ট মাসে মানে 2টা জব আপওয়ার্কে করছি আমি। এই মাসে মানে অলরেডি তো মার্চ 1 চলে হ্যাঁ যাচ্ছে। ফেব্রুয়ারিতে করছো। তো হ্যাঁ, ফেব্রুয়ারিতে 2টা জব, ওখানে প্রায় $500 প্লাস ছিল 2টা জবে। এটা আপওয়ার্কের কথা বলতেছি আমি। যেমন ফাইবারে যদি বলি, ফাইবারে কিছুক্ষণ আগে মানে বসকে একটা স্ক্রিনশট দিয়েছি, বসের মুখ থেকেই বলুক আসলে ফাইবারে কত হয়েছে আমার। বস দেখেন তো, মানে ফেব্রুয়ারিতে কত তুমি হয়েছে আমার আপনি স্ক্রিনশট বলেন। দিছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছো। আমরা হোয়াটসঅ্যাপে আপনি বলেন শুধু, এটা ফাইবারে কিন্তু আমার, তাই না? সো ইভেন হচ্ছে আউট অফ মার্কেট প্লেস, এক একজনের এক একটা এটাই কিন্তু ভাই, আমিও ফেভারিট বাপ্পি ভাইয়ের ভাই। সাথে হ্যাঁ, একটু এড করি। সেটা হচ্ছে যে দেখেন, আমরা যখন শুরু করি, আমরা আমি সাপোজ দেখতেছি যে ও বাপ্পি, সব ঠিক আছে তো? না দেখার তো কিছু নেই তো। জি জি বস, ঠিক আছে। চার হাজার ডাকাত, নয়শো না $9 বস, বেশি না। আলহামদুলিল্লাহ, ডাকাত। আলহামদুলিল্লাহ। এইটা, এই আমার আচ্ছা, আর কি। হ্যাঁ যেটা এখন আমরা ওয়াহিদের কাছে আসি। জি হ্যাঁ, স্যার। যেটা আমি ভাইয়ের সাথে এড করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে একদম শুরুর দিকে যখন আমরা স্কিলড আমরা বলতেছি বা একটা কোর্স শেষ করলাম, করার পরে আমাদেরকে তো একটা ভুল আমরা করে ফেলি কি, যখন আমি দেখতেছি যে বাপ্পি ভাই হচ্ছে ফাইবারে কাজ করতেছে, ফাইবারে অনেক কাজ পাওয়া যায়, আমরা ফাইবারেই খালি অ্যাক্টিভ থাকতেছি, ফাইবারে অ্যাকাউন্ট করতেছি, ফাইবারে গ্রো করার চেষ্টা করতেছি। আমরা অন্য হুম। কোনো জায়গায় চেষ্টা করি না। এটা আমাদের একটা বড় ভুল। দেখেন, আমি যদি আজকে শুধু ফাইবারেই চেষ্টা করে যাইতাম, আমার রিজিক তো আছে ভাই
আপওয়ার্কে। আপওয়ার্কে আমার এইখান থেকে আমার রিজিকটা আল্লাহ ব্যবস্থা করে দিবে। বাট আমি যদি শুধু ওইটার উপরে ডিপেন্ডেন্ট থাকতাম তাহলে কিন্তু আমি আজকে এখানে দাঁড়াতে পারতাম না। আমি কিন্তু লেজিট, আমাদের সোহাগ ভাই লেজিট দেখাইছিল। লেজিট, ফাইবার, আপওয়ার্ক এবং আরো বেশ কয়েকটা মার্কেট প্লেস যারা নামই জানি না। আমিও জানতাম না। এই ChatGPT কাজ করছি, কয়েকটা মার্কেট প্লেস বলো প্রায় ৮-১০ টা দিছে। প্রত্যেকটা জায়গায় অ্যাকাউন্ট করছি। প্রত্যেকটা জায়গায় আমি অ্যালগরিদম বোঝার চেষ্টা করছি কি হবে, কি করব, কিভাবে কি করতে হয়। তো পরবর্তীতে ওই শুরুর সময় আমার এখানে একটু ভালো হয়েছিল কি জন্য? আমি একটু থিংকিং করলাম কি? যে আমি যখন ফাইবারে অ্যাকাউন্ট করব, ফাইবারে অ্যাকাউন্ট করে অ্যাক্টিভ থাকা ছাড়া আমার কোনো ওয়ে নাই। ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছানো পর্যন্ত। যেখানে আমার ক্লায়েন্ট অব্দি পৌঁছানোর কোনো ওয়ে নাই। তো সেইখানে গ্রো করতে হলে আমাকে সময় দিতে হবে বা অনেক সময় লাগবে হয়তোবা। বা কপালে থাকলে, রিজিকে থাকলে হয়তো দ্রুত চলে আসবে। কিন্তু আমি চাইছিলাম যে না, আমরা ক্লায়েন্ট অব্দি একটু পৌঁছাতে পারি কিনা। আপওয়ার্ক একটা মার্কেট প্লেস, যেইখানে ক্লায়েন্ট একটা জব পোস্ট করছে মানে কি তার এটা লাগবে এবং ওইখানে হ্যাঁ, আপনি টাকা দিয়ে তার কাছে পৌঁছাচ্ছেন। কেমন? আপনি কানেক্ট কিনতেছেন, কানেক্ট কিনে টাকা দিয়ে সেই কানেক্ট খরচ করে আপনি বিড করতেছেন জবে। এখানে একটা মানে পজিটিভ দিক হচ্ছে কি, আপনি এট লিস্ট ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারতেছেন। এখন এই যখন আপনি ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারবেন, ওর ভিতরে ১০ টা, ১৫ টা, ২০ টার মধ্যে একটা যদি কনভার্ট হয়ে যায়, পরবর্তীতে কানেক্ট কেনার যে খরচটা আপনার পকেট থেকে আর ইনভেস্ট করা লাগবে না। সো আমার প্রাইমারি গোল ছিল যে এট লিস্ট আমি একটা জব করব। যে জবে আমি আরো কয়েকটা মানে কিছু ডলার আসবে, সেই ডলার দিয়ে আমি আরো কয়েকটা এপ্লাই করতে পারবো। এটা আমার প্রাইমারি গোল ছিল। সো আমি ওইটাই করছিলাম। তো ১ম এ আমি প্রায় $৪00-৫০০ এর উপরে আমি কোনো উইথড্রই দেই নাই। ওটা ইনভেস্ট করছি, রিইনভেস্ট করছি। একটা ক্লায়েন্ট বেস তৈরি করে ফেলছি আমি। যখন একটা আচ্ছা। বেস তৈরি হয়ে গেল, তখন কখন কানেক্ট কিনতেছি, কি করতেছি আমি নিজেও টের পাই না। কানেক্ট নাই, ঠিক আছে কানেক্ট কিনা লাগবে। করতেছি। আমি কিছুটা মানে নিজের মতো গোছায় ফেলছি। আমার একটা জবে এপ্লাই করতেও এখন তেমন একটা সময় লাগে না বা ওরকম কিছু লাগে না। ওরকম একটা সিস্টেম আমি বানায় ফেলছি। সো এই হচ্ছে বিষয় যে না, আপনার সব জায়গাতেই চেষ্টা করতে হবে। রিজিক যেখান থেকে আসে, যেটা ওই যে ফেভার যেটা যেখান থেকে করবে সেখানে। সব জায়গাতেই সুযোগ আছে। ফাইবারে এখন যারা, এই যে আমি কয়েকদিন আগে দেখলাম, আমার পরে কয়েকদিন আগে দেখলাম সে অ্যাকাউন্ট তৈরি করলো। আমাকে হচ্ছে স্ক্রিনশট দিল, "ভাই ফাইবারে একটু পরামর্শ দেন। কি করা যায়?" তা আমি বললাম, "ভাই ফাইবারে তো আমার আসলে মানে ওরকম আমার নিজেরই ভালো একটা বেজ নাই। তবে আমি একটা রিকমেন্ড করতে পারি। আপনাদের স্কিল আপারে যে ভাই বসের একটা ক্লাস নিয়েছিল না বাপ্পি বসেরা, যে ফাইবার মার্কেট প্লেস নিয়ে, আউট অফ মার্কেট প্লেস নিয়ে একটা ক্লাস।" তা আমি বললাম, "ভাই ওইটা দেখে একটা আইডিয়া নিতে পারেন। পাশাপাশি আপনি অন্য রিসার্চও করেন। বাট ওইখানে গেলে আপনি এই যে প্রশ্নগুলো আমাকে করলেন সব ক্লিয়ার হয়ে যাবে।" তো উনার কিন্তু কোর্স নেওয়া আছে আপনার। অথচ ও কিন্তু দেখেনি। হ্যাঁ, ওই যে বাপ্পি এলাহিয়া রিমনের যে হ্যাঁ, ফাইবার হ্যাঁ, আর হ্যাঁ। আপওয়ার্কের এক্সাক্টলি। যেটা, উনার কোর্স নেওয়া ওটা আছে। খুব ভালো, খুব স্ট্যান্ডার্ড মানের একটা কোর্স। তো ওই কোর্সটা নেওয়া আছে তার। অথচ ওই কোর্সটা কিন্তু সে দেখে নাই। না দেখে আমাকে প্রশ্ন করতেছে। তো আমি যখন বললাম, "ভাই ওই কোর্সটা কিনে নিতে পারেন। অল্প টাকা দাম।" তো মানে ওই আমি এভাবেই বললাম যে, "দেখেন ওই যে কোনো অফার-টফার আছে নাকি, প্রজাপতি অফার-টফার আছে নাকি? থাকলে নিয়ে নিবেন। নাহলে অপেক্ষা করেন।" তো উনি উনি তখন বলল যে, "না বস, এটা আমার নেওয়া আছে।" তো নেওয়া আছে তাহলে ওটাকে দেখেন, ইমপ্লিমেন্ট করেন। ওইখানে ইমপ্লিমেন্ট করার পরে যদি বুঝতে না পারেন যে ভাই ক্লাসে এই জিনিসটা বলল, এই জিনিসটা আসলে আমি বুঝতে পারতেছি না। আমাকে বলেন, আমি আপনাকে অ্যান্সার দিব। তো পরে বলল, "আচ্ছা ঠিক আছে।" গতকালকে দেখতেছি যে ওর লেভেল 2 হয়ে গেছে। বাহ! আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ মানে এইটা মানে ওনার রিজিক কিন্তু এখানে আছে। উনি চেষ্টা করছে কি নিয়ে কাজ করতেছো? আমি বস? না ও? ও হচ্ছে Google Ads নিয়ে কাজ করে। Google Ads নিয়ে ট্র্যাকিং নিয়ে কাজ করে। আর বুঝতে এই পারছি। কোর্সটা তুহিন, তুমি তো দেখছো, সরি তুমি করেই বলি না, না, হ্যাঁ, যেহেতু সিউর ভাই। আচ্ছা তোমার সাথে একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তুমি করে বলি। সেই কোর্সটা হচ্ছে এমন ভাবে আমাদের সাজানো, যেমন মানে অ্যাজ এ লার্নার আমরা যখন শিখছি আমাদের ভিতরে কি কোশ্চেন আসতো একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে গিয়ে, ক্লায়েন্ট কমিউনিকেশন করতে গিয়ে, প্রপোজাল লিখতে গিয়ে। সো ওই প্রশ্নগুলা কি আমরা নিজেরাই অ্যান্সার করে নিজেরাই উত্তর দিয়ে, ইভেন একটা অ্যাকাউন্ট খুলে কিভাবে কাজ নিয়ে আসতে হয় একটা প্রপোজাল লিখে, সেটা পর্যন্ত আমি দেখাই দিছি একদম রিয়েল লাইফ। যে আমি কি লিখলাম, ক্লায়েন্টের প্রপোজাল কি ছিল, ওইটার এগেনস্টে আমি কি লিখছি, ক্লায়েন্ট কি রিপ্লাই দিল, দেন কনভার্ট করলাম, করে কাজটা কিভাবে ডেলিভারি দিচ্ছি, সব তো ওপেন ওখানে দেখানো। So একজন দেখলেই কনফিডেন্স পেয়ে যাবে, আরে এইভাবেই তো কাজটা হয়, তাই ওই না? যে ওই এইভাবেই তো কোর্সটার ক্লায়েন্ট আসে। সমমানের, ওই কোর্সের সমমানের একটা কোর্স
এই 1,47,570 বর্গ কিলোমিটার ভিতরে তো নেই, ওয়ার্ল্ডেও নাই। মানে 1 লক্ষ এটা তো শব্দ বাংলাদেশে ওপেন নেই। এইভাবে কেউ দেখায় না বস। আমি তো ইন্টারন্যাশনালি বেশ কয়েকটা কোর্স করছি ইভেন। ওইটা যারা করছে তারা হ্যাঁ, দেখবো ওখানে রিভিউ দিছে, রিভিউ গুলো পড়লে খুব ভালো লাগে। জি আমরা তো বস। কারো রিভিউ দিতে বলি না, তারা কিন্তু মন থেকেই দেয়। হুম ওই হুম। কোর্সের একটা সমমানের কোর্স এখন পর্যন্ত পৃথিবীতে নাই, আমি গ্যারান্টি দিলাম। আচ্ছা, যাই হোক, এক্স্যাক্টলি বস। আবার আমরা আসি আমিও ওয়াহিদের হচ্ছে কাছে। ওই কোর্সটাতে মানে আমার ক্ষেত্রে আবার একটা পজিটিভ কি হয়েছিল, আমি গুগল অ্যাডসের 18 ব্যাচের স্টুডেন্ট ছিলাম লাইভ। ওই ব্যাচটা শেষ হলো, তারপরে হচ্ছে আমাদের ওয়েব অ্যানালিটিক্সের ব্যাচ 1, রিয়েল লাইফ ব্যাচ 1 হ্যাঁ, রিয়েল লাইফ প্রজেক্ট। এটা হলো, পরে মার্কেট প্লেসের হলো। মানে আমার ক্ষেত্রে হয়েছে কি, ফ্লোটা মানে কোনটার পর কোনটা লাগবে সবগুলা একদম পরপর চলে আসছে সবগুলা কোডে, রাইট। পরপর পেয়ে গেছিলাম। পরে মার্কেট প্লেসে কোর্স করলাম, ওই ভাইদের নিলাম। তো এইখানে ওই যে ভাই যেটা বললো, ওনারা তো মানে আমরা যখন নতুন একদম নতুন অবস্থায় কিছু প্রশ্ন থাকে, কিছু কনফিউশন থাকে, এটা কিভাবে করব, কি করব, এই যে কনফিউশন গুলা আমার লাইফে যে কনফিউশন গুলো বাপ্পি ভাই যে কনফিউশন গুলার মধ্য দিয়ে আসছে, ওইটার সলিউশন ওইখানে দিছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওই সলিউশনটা ওইখানে দেওয়ার ফলে কি হলো যে ওই যে কনফিউশনের জায়গাটা ছিল ওইটা আর থাকতেছে না। তারপরেও যে মানে কনফিউশন থাকবে না তা না, নতুন কনফিউশন হয়তো তৈরি হবে। তবে এইটা আমি যদি একটু অ্যানালিটিক্যাল থিঙ্কিং করি, রিসার্চ করি, গতদিন কে যেন আমাকে নক দিছে বা বসের কাছে, আপনার কাছে একটা কোর্সের করছে, মানে আপনার কাছে অর্ডার করছে যে কোর্স কিনবো কিভাবে, আপনি নাকি তাকে বলছেন যে এই কোর্স আপনার জন্য না। হ্যাঁ। এখন এটা কেন বলছেন? কারণ কি একটা কোর্স মানে আপনি তো চাইতেই পারতেন ভাই এখানে গিয়ে বিকাশ করো বা অথবা আমার বিকাশ নাম্বারে পেমেন্ট করে দাও, আমি কিনে দিতে পারতেছি। কিন্তু আপনি কিন্তু এই কাজটা করেন না। আমিও কিন্তু গালি খেয়েছিলাম ১ম। আপনার সাথে যখন আমার মানে কথা হয়, ১ম কথা হয়, গালি দিয়ে বকা দিয়ে শুরু করছিলেন। তো আমরা যখন মার্কেট প্লেসে আমরা যখন চিন্তা করতেছি যে ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার নিজেকে তৈরি করব, আমাদের খেলাটা হবে তো ইন্টারন্যাশনাল খেলা। আমাদের লোকাল হ্যাঁ, মার্কেটে খেলা না। ইভেন লোকাল মার্কেটের কথাও যদি বলি যে না আপনি একটা বিজনেস গ্রোথ নিয়ে করবেন, এইখানেও তো আপনাকে ঐরকম লেভেলের স্কিল থাকতে হবে। তো আমি আমি অ্যাজ এ থিঙ্ক করি আমি একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার। সো হ্যাঁ, তাই তো। হ্যাঁ, সো হ্যাঁ, বলো, বলো। সো তার মানে কি আমার ওই থিঙ্কিং, ওই স্কিল সবকিছু ওই লেভেলের হইতে হবে। না হলে কেন আমি সবসময় বলি যে এই যে ফাইবারে মনে করেন গুগল অ্যানালিটিক্স 4 লিখে কেউ যদি সার্চ করে, ওইখানে বাপ্পি ভাইয়ের গিগ পাচ্ছে, ফজলে ভাইয়ের গিগ পাচ্ছে, আমার গিগ পাচ্ছে, আরেকজনের গিগ পাচ্ছে। ক্লায়েন্টের কাছে সুযোগ আছে যে কোনো একটা পিক করার। ক্লায়েন্টের কাছে সুযোগ আছে তো। হুম। আপনি যখন আপওয়ার্কে জবে এপ্লাই করতেছেন, একসাথে ৭০টা, 30টা, 50টা, 60টা এপ্লাই হচ্ছে। ওইখান থেকে ক্লায়েন্টের কাছে সুযোগ আছে একটা পিক করার। এখন ক্লায়েন্ট ওই একটার মাঝে আপনাকে কেন চুজ করবে? আমার আমার লাইফে ফার্স্ট ২ টা ক্লায়েন্ট যেটা পাইছিলাম, ফার্স্ট ২ টা সরি ৩ হুম। টা ক্লায়েন্টের মধ্যে ২ টা ক্লায়েন্টের কাজ আমি এখনো করি। একটা হচ্ছে গুগল অ্যাডস এর কাজ করি, আর একটা হচ্ছে গোয়াহা লেভেল এজেন্সির কাজ করি। ওদের ট্র্যাকিং এর কাজ করি। হুম। ওরা এখন পর্যন্ত আমাকে দিয়ে আমার যতগুলো ক্লায়েন্ট, আমার বেসরকারি ট্র্যাকিং এর ক্লায়েন্ট, কোনো ক্লায়েন্ট যদি ট্র্যাকিং লাগে, আমি দেখি নাই যে আমাকে বাদে অন্য কোনো জায়গা থেকে হায়ার করছে। এখন পর্যন্ত। আমার আমি গত সপ্তাহেই একটা এজেন্সির সাথে আমি কানেক্টেড হয়েছি বস। আপনাকে মনে হয় বলছিলাম কিনা। তো এরা আমাকে বলল যে তোমাকে আমি মানে ২ সপ্তাহ অবজারভেশন এ রাখবো। যদি হয় আমাদের টিমে এড করে দেব, তোমাকে আ আ Slack এ এড করে দেব, ClickUp এ এড করে দেব। আমাদের এজেন্সির লগইন ইনফরমেশন দিয়ে দেব, বাট ২ সপ্তাহ অবজারভেশন এ রাখবো। হুম। ফার্স্ট প্রজেক্ট করছি, রিপোর্ট ডেলিভারি দিছি, ৩ ঘন্টার প্রজেক্ট ছিল। আমি তো আওয়ারলি বেজে প্রজেক্ট ওইগুলা ৩ ঘন্টা প্রজেক্ট ছিল। ফার্স্ট প্রজেক্টের রিপোর্ট ডেলিভারি দেখে আমাকে সাথে ওর মানে এজেন্সিতে এড করে দিছে। ওর এজেন্সি ওই আমাকে মানে অ্যাক্সেস ট্যাক্সেস সবকিছু দিয়ে দিছে। মানে বলতেছে যে আমরা মানে এমন কাউকে খুঁজতেছিলাম। হুম। হুম। তো আমি লাস্ট সপ্তাহে তাদের হয়ে কাজ করছি। তাদের মানে ওই এজেন্সিটি কাজ করছি হচ্ছে মানে প্রায় ১২-১৩ ঘন্টা। শুধু ওই এজেন্সির। তোমার আওয়ারলি রেটটা কত জানো তুমি? আওয়ারলি রেট ভাই আলহামদুলিল্লাহ এখন আপাতত ৬০ আছে।
আমরা হয়তো কিছু খুশি আমার করে আওয়ারলি $5 রেট পার আওয়ার। আওয়ারলি রেট এখন পর্যন্ত 30, আর এই বেটা আপওয়ার্কে চলে গেছে 60 এক বছরে। আমি তাহলে আপনাকে মনে হয় আরো না হলে তোমার না হলে তোমার এক বছরের $48,000 কেমনে হবে? দ্যাটস দ্য আমি থিং। আমি না গতকালকে বাপ্পির এক গ্রুপে বছর ইনকাম ছিল কত প্রথম বছরে? $13,000 বস প্রথম তেরো বছর। হাজার ডলার এটা কেন হয়েছে জানো? এই জন্য ও তো সবার কাছ থেকে আসলে গাইডটা পাইছে। ওই তো ও 100%। যেটা বললো যে যে কষ্টগুলো তোমরা করছো সেটা তোমার ওই হ্যাঁ, কোর্সের মধ্যে রব হয়ে গেছে, ওর তো আর অত কষ্ট করতে হয় না। না ওই যে বস কোর্স কেনার কথাটাই ও যেটা বললো, যে একটা ছেলে কোর্স কিনতে আসছে, আপনি নাকি বলছেন যে আপনার জন্য এই কোর্স না। তাহলে কেন বলছেন আপনি? এটা তাকে বুঝতে হবে। আপনি যে একটা কথা বলেন যে এক্সপ্লোর মাইন্ডের হতে হবে, আসলে এক্সপ্লোর যদি নাই করতে পারে, যে একটা মানুষ কোর্স কিনতে পারে না, সে কিভাবে ইন্টারন্যাশনালের চিন্তা করতে পারে প্রথম অবস্থায়? বলেন। এটা তো বাং- আমাদের এজ এ বাঙালি এটা চিন্তা করতে হবে ভাই, বাংলাদেশের তাই না? অধিকাংশ মানুষের মস্তিষ্ক অবিকশিত। তার হান্ড্রেড সাথে দুইটা পার্সেন্ট পীড়িতের আলাপ করলে তার কাছ থেকে আমি ওই কোর্সের টাকাটা নিয়ে নিতে পারি, হুম। কিন্তু ওইটা আমার দরকার নেই ভাই। আমার দরকার যার দিয়ে কাজ হবে। আমার তো তৈরি করতে হবে ওয়াহিদ, আমার হুম। তৈরি করতে হবে আপনি, ঠিক না? আমাকে আমার ওর ইয়া দরকার নাই তো। আমাকে বলে স্বামীবার আমার মনে পড়ে মাঝে মাঝে, আমি আমার ওই ইনবক্সের ইয়াগুলো আমার টিম মেম্বারদের দেখাচ্ছিলাম, যে দেখেন আমি বসের কাছে কোর্সের কথা বলি, উনি আমাকে বলে যে এসব ছেলেপেলের দ্বারা কিছু হয় না। তো ঠিকই তো। তো এই হচ্ছে বিষয়, মানে স্কিল আপার আমরা, হ্যাঁ আমাদের ডেফিনেটলি সাপোর্ট দরকার হয়। এখন কোন লেভেলে গিয়ে সাপোর্ট দরকার হবে আপনার, এটাও তো আমরা বুঝতে হবে। আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা শুরুতেই বলি যে আমি সাপোর্ট দেবো, এটা করবো ওইটা করবো। হ্যাঁ ডেফিনেটলি সাপোর্টের, কিন্তু সাপোর্টের কিন্তু একটা লেভেল দরকার। হুম। আপনি সাপোর্টের নাম করে যদি আমাকে পঙ্গু করে দেন, আমাকে পঙ্গু করে দেন, আপনি যে বাপ্পি ভাই আছে, বাপ্পি ভাই আমাকে বলুক আজ পর্যন্ত ভাইকে কখনো বলছি নাকি যে আমার একটা ক্লায়েন্টের লাইভ মিটিং করে দেন? না। কখনোই বলি নাই। আমি ক্লায়েন্ট হারাইছি মিটিংয়ে যাই, আমি ক্লায়েন্ট মানে ইয়া করতে পারি নাই। তারপরেও আমি কোনো কাউকে সমস্যা বলি নেই। না যে আমার মিটিং করে দেন। আজ পর্যন্ত না। কিন্তু ওইগুলা করি নাই বিধায় আমি কিন্তু নিজে এখন মানে মনে হয় যে বাংলাতে একজনকে যতটা সহজে বোঝাতে পারবো না পারবো, ইংলিশ আরো সহজে বোঝাতে পারি। এই যে পপির যে কোর্সটা আসতেছে অ্যাডভান্সের ইয়াটা, ওখানে একটা লোক প্রশ্ন করছে যে ভাই এটা কি যেন একটা প্রশ্ন করছে আর কি, যে সাপোর্ট নিয়ে তো আপনি কিছু বলতেছেন না। তা আমি তাকে সুন্দর করে লিখেছি, দিস কোর্স ইজ অ্যাডভান্স লেভেল বাট ইউর কোশ্চেন ইজ ভেরি বিগিনার লেভেল। হ্যাঁ, হ্যাঁ, এটা দেখছি বস কমেন্টে। এটা মানে দেখছি আমি। তার কিন্তু এই কোর্স করার যোগ্যতা নেই। তার না, কাছে না, না। কিন্তু আমি যদি বলতাম যে ভাই আমি ঠিক আছে এটা সাপোর্ট পাবা, কোনো অসুবিধা নেই, সে কিন্তু 7,500 টাকা ইনস্ট্যান্ট সেন্ড করে দিত। আমার দরকার নেই ও টাকার ভাই। আচ্ছা, এখন ব্যাপার হলো যে এরপরে ধরো আমি বললাম সাপোর্ট দেবো কিন্তু দিলাম না, তুই কি করবি? কি করবি? তাই তো। তাই তো। আমাকে আজকে একজন ফোন দিয়ে বলতেছে যে কোর্সটা কবে থেকে শুরু হবে। আমি বললাম কেন, ওখানে কি আউটলাইন দেখা নেই? কাছে না, তাও আপনার কাছে শুনতে চাচ্ছি। তা আমি তা আমি আমি বলছি যে আপনি আমেরিকার রাজধানী কোথায়? আমেরিকার রাজধানী কোথায়? ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি না? হুম। এমনকি তুমি ওই ওই ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়ে বলবা যে ভাই আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি, আমি জানি, তা আপনার মুখ দিয়ে একটু শুনতে চাচ্ছি। ঠিক এই answer। আর বস, এখানে সুন্দর একটা বিষয় কি জানেন? সাপোর্ট সিস্টেমটাকে মস্তিষ্ককে বোকা করে ফেলে বা অলস বানিয়ে ফেলে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমি তো স্কিলাপরে প্রথমে আসে নাই, মানে আসি নাই, যেটা সত্য কথা। হুম। আমি প্রোগ্রামিং এ গেছি, আমি গ্রাফিক্স এ গেছি, আমি ভিডিও এডিটিং এ গেছি, আমি কয়েকটা জায়গায় খেলে খেলে এখানে আসছি। যখন প্রোগ্রামিং গেছিলাম আমি কিন্তু প্রোগ্রামিং হিরোর ব্যাচ টুর স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ, প্রোগ্রামিং হিরো বাংলাদেশে যারা হ্যাঁ, এই কমিউনিটি ঝঙ্কার, আছে সবাই চেনা উচিত। মানে তো ওখানে, নো হ্যাঁ, ডাউট ঝঙ্কার মাহমুদ ভাই অনেক হ্যাঁ, ঝঙ্কার মাহবুব ভাই, তো উনিও এইভাবেই বলতো, হ্যাঁ, যারা সাপোর্টের আশা করে তাদের মস্তিষ্ক কিন্তু মানে দুর্বল হয়ে পড়ে, যে আমি তো সাপোর্ট পাবো, এই সময় গেলে কেউ হবে। কিন্তু ওই যে যে সময়টা আপনি ওয়েট করবেন সাপোর্ট পাওয়ার জন্য, ওই সময় যদি একটু গুগল করেন, একটু ইউটিউব করেন, কয়েকটা ব্লগ পড়েন, তাহলে কি আপনি নিজে থেকে এক্সপ্লোর করার মাইন্ডটা আপনার তৈরি হবে, এবং ওই একটা প্রবলেম সলভ করতে গেলে আপনি অনেক কিছু শিখতে পারবেন তখন, তাই না? এটাই হচ্ছে এক্সপ্লোর মাইন্ড। এবং সাপোর্টটাকে, আপনি সাপোর্ট যে দরকার হয় না তা না, সামটাইম দরকার হয়, বাট আপনি যদি ওইটা নিজেই আইডেন্টিফাই করে সলভ করে ফেলতে পারেন, এটা দেখবেন আপনি আরো অনেক কিছু শিখতে পাচ্ছেন। আর সাপোর্ট তো স্কিল আপারে তো আজ সাপোর্ট পর্যন্ত কেউ তাদের বলতে লাগে। পারবে না যে গ্রুপে গ্রুপে পোস্ট দিয়ে আমি সাপোর্ট পাই নাই। ইভেন আমি নিজেও অনেকের কি সাপোর্ট দিয়েছি, তাই সাপোর্ট না? তাদের লাগে
যারা কোর্সটাই ভালোভাবে করে না, কারণ বেসিকটা যদি তুমি ভালোভাবে না জানো হ্যাঁ, তাহলে তুমি যে এক্সপ্লোর করবা ওই জিনিসটাই তুমি খুঁজে পাবে না। আচ্ছা, মানে ওয়াহিদের কাছে আমার নেক্সট প্রশ্ন। একটা কথা খুবই প্রচলিত, সব সময় হয়, ম্যাক্সিমাম লোক না জেনে কেউ হয়তো বলছে সেটারে উগলায় নাই। ও কিন্তু আজকে থেকে ঠিক 1 বছর আগে শুরু করেছে। তো নতুনরা কাজ পায় না, নতুনরা এই তো। এখন খুব টাফ। ও কেমনে হয়েছে, ও কেমনে, এইটা আমি জানতে চাই ওয়াহিদের কাছে। দেখেন আমরা আমি যখন 5 বছর আগে শুরু করছি তখনও তো এই একই কথা ছিল, একই কথা ছিল। ফ্রিল্যান্সিং এ কিছু মানে নাই, এই কথাটা হচ্ছে ফ্রিল্যান্সিং কম্পিটিশন। মানে কিয়ামতের আগ পর্যন্ত বস এই কথাটা থাকবে। হুম। সেটা হচ্ছে যে 100%। তখন আমরা যখন শুরু করি, আমি যখন আমার আমার ভিতরে একটা ভয় হইতো কি জানেন? যেখানে রিমন ভাই আছে, ফজলে ভাই আছে, বাপ্পি ভাই আছে, সেখানে আমি ওয়াহিদের খাওয়া আছে। আমি এটাই ভাবতাম। কারণ উনার নিশ কি? উনি ট্র্যাকিং নিয়ে কাজ করে না? আমিও তো ট্র্যাকিং নিয়ে কাজ করি। উনি আমার ট্রেইনার। আমার ট্রেইনারও যেখানে মার্কেট প্লেসে ট্র্যাকিং নিয়ে কাজ করে। আমি তাহলে ওখানে গিয়ে ট্র্যাকিং নিয়ে কাজ করে আমি দাঁড়াইতে পারবো? এখন আমার এই ভিডিওটা যে আজকে দেখতেছে, দেখে যদি কেউ ভাবে যে না আমি ট্র্যাকিং নিয়ে শুরু করব, ওর মনের মধ্যেও এটা ভয় হবে। ওর মনের মধ্যে কি হবে? সেখানে ফজলে ভাই আছে, রিমন ভাই আছে, বাপ্পি ভাই আছে, ওয়াহিদুর ভাইও আছে। আরো অনেকে আছে, হ্যাঁ। কথার কথা আরো অনেক। বলতেছি, মানে উদাহরণ দিচ্ছি। তাহলে আমি ওখানে হুম। পারবো? তো বিষয় হচ্ছে যে মানে ভাই, পৃথিবীতে যত পরিমাণ বিজনেস, আমি সবসময় বলি কি, ট্র্যাকিং প্রাইমারি গোল যদি এখন নাও করেন, যে এটা আমার প্রাইমারি হয় না যে আর প্রাইমারি সেকেন্ডারি আপসেল ফরসেল, প্রাইমারি যদি নাও করেন, কোনো একটা পেইড মার্কেটিং, গুগল অ্যাডস অথবা ফেসবুক অ্যাডস অথবা টিকটক অ্যাডস, কোনো একটা পেইড মার্কেটিং আপনি প্রাইমারি করেন, এই যদি ধরে নেই যে আপনি একটা গুগল অ্যাডসের আপনি এটা প্রাইমারি ইয়ে করতেছেন, ভাই আপনার কয়টা ক্লায়েন্ট লাগবে? আপনি যদি 5টা ক্লায়েন্ট ম্যানেজ করেন, এই 5টা ক্লায়েন্ট যদি, এই যে আমি যে ক্লায়েন্টের কথা বলতেছি, 13 মাস ধরে তারা আমাকে পেমেন্ট করতেছে। আমার আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আমি মিটিং, এবং ওদের সাথে আমি একটা বড়, আমি যে মিটিংয়ের আগে বসকে বলছিলাম যে একটা বড় একটা মানে ইয়াতে কোলাবোরেশনে যাচ্ছি। তো তারা এখন পর্যন্ত আমাকে দিছে। মানে আমাকে মানে আমি তাকে ভ্যালু দিতে পারতেছি বিধাতায়। সো এরকম যদি আপনার 5টা ক্লায়েন্ট থাকে, আপনার লাইফ আর কিছু লাগে না। বাপ্পি ভাই একটা একটা কথা ক্লায়েন্ট সবসময় লাইফ বলে, পরিবর্তনের জন্য বাপ্পি যথেষ্ট, ভাই এই হ্যাঁ। যে হ্যাঁ, এই কথাটাই বলতেছিলাম যে বাপ্পি ভাই হুম। সবসময় বলে, একটা ক্লায়েন্ট আপনার লাইফ পরিবর্তন করে দিবে। আপনি কেন ওই চিন্তা করতেছেন মার্কেট প্লেসে মানে ইয়া পাবো কি পাবো না, কাজ পাবো কি পাবো না? আপনি যুদ্ধে নামার আগেই তো হেরে গেলেন। আসলেই তাই। আমাদের সমস্যাটা এটাই। কারণ আমরা খালি বোঝার মানে আমাদের যদি মানে কমন সেন্সটা কাজে লাগাই, যে পৃথিবীতে কত বিজনেস, আমরা যদি 4টা 5টা বিজনেসের মধ্যে আমি ঢুকতে পারি, আমার আর কিছু লাগে না। সো আমি আরেকটা বলব কি বিষয় হচ্ছে এখনো, এখানে, জি ভাই। একটু অ্যাড করি আমি। আরেকটা বিষয় হচ্ছে এখানে, যেমন আমি এবার বারবার একটু বাস্তব কেন্দ্রিক উদাহরণ দিতে পছন্দ করি, তো হুম, হুম। দুই একজন আমাকে দেখি পার্সোনালি অ্যাটাক টু করে এই জন্য। এই লাস্ট পোস্টে একজন লেখছে, ভাই চাকরির সাথে ফ্রিল্যান্সিং এর তুলনা করেন খালি, তাই না? তুমি একটু জিনিস দেখো তো, একটা বিসিএস ক্যাডার হতে হইলে কত পরিশ্রম করে তারপরে বিসিএস একজন হচ্ছে না, এই অবশ্যই। কতগুলা ধাপ পরিবর্তন করে করে যার ভিতরে ওই মেধাটা আছে, সেই কিন্তু কি ওই ক্যাডার পদবিটা ছিনিয়ে আনতেছে, তাই না? এক্সাক্টলি, এই ক্যাডার হতেও তো কম্পিটিশন, হাজার হাজার লাখ লাখ কম্পিটিশন না একটা পদের জন্য। তাই এক্সাক্টলি। বলে কি বছর শেষে ওই ক্যাডারের যে পদগুলো ওইগুলা কি ফাঁকা পড়ে থাকতেছে? যার মেধা আছে সে কিন্তু ওইগুলা নিয়ে আসতেছে, দিন শেষে সে একটা ভালো একটা চাকরিতে চলে যাচ্ছে। তো ফ্রিল্যান্সিংটা হচ্ছে এরকম থাকবেই। আর ফ্রিল্যান্সিংটা তো নট অনলি বাংলাদেশ, আমি তো শুধু বাংলাদেশের ক্যাডারদের কথা বলতেছি, তাই না? আমি হয়তো বড় তুলনা করে ফেলতেছি, বাট ইটস ফর এক্সাম্পল, সো প্লিজ ডোন্ট মাইন্ড। সো আমরা খেলতেছি কি, বাংলাদেশে যখন আমরা পড়াশোনা করি বা স্টাডি করি, আমরা একটা বাংলাদেশে চাকরি পাওয়ার জন্য করি, হয়তো সেটা হতে পারে সরকারি, সেটা হতে পারে বেসরকারি। বাট যখন আপনি ফ্রিল্যান্সিং মার্কেটে আসতেছেন, আপনার মার্কেট কত বড় ভাই দেখেন তো। পৃথিবীতে এক্সাক্টলি। 200+ কান্ট্রি আছে। আমি নিজে যদি বলি, আমার ফাইবারে 49% ওয়ার্ল্ড ওয়াইড কাজ করা হয়ে গেছে। তার মানে কি 100+ কান্ট্রির সাথে আমি অলরেডি ইনভলভ, আমি কাজ করে ফেলছি তাদের। তাহলে 100+ কান্ট্রিতে আমি 5 বছরে কাজ করে ফেলছি, কান্ট্রির লোকের সাথে। তো তাহলে চিন্তা করেন, 200+ কান্ট্রি আছে, আপনি তাদেরকে সার্ভিস দিতে পারবেন, এত বড় অপরচুনিটি আপনার আছে। কিন্তু এই অপরচুনিটিটা পেতে হলে আপনাকে নিশ্চয় ওই লেভেলের জ্ঞান, ওই লেভেলের কমিউনিকেশন স্কিল আপনার প্রয়োজন। দেন আপনি অবশ্যই পারবেন। এই কম্পিটিশন কম্পিটিশন না করে আপনার ব্রেনকে ওই মানে সিগন্যাল, ওই নেগেটিভ সিগন্যালকে না দিয়ে ব্রেনটাকে কাজের সিগন্যালে পাঠান, তাহলে আশা করি ভালো কিছু হবে। দ্যাটস ইট।
এক্স্যাক্টলি। এবং এখানে আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে আমরা কি সবাই ভাবি যে আমি এক্সপার্ট হব। সত্য কথা, আমি আমি আমার টিম মেম্বারদের সাথে বলতাম যে এক্সপার্ট হব, এক্সপার্টে এখন ভ্যালু নেই, কারণ সবাই বলতেছে ভাই এক্সপার্ট। ও ফেসবুক অ্যাকাউন্ট খোলা শুরু করছে, ফেসবুক অ্যাকাউন্ট খুলেই বলে যে আমার আই হ্যাভ 10 years অফ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তো ক্লায়েন্ট এটা জানে ভাই, যে এই যে ভুং ভাং আমরা বোঝাই, আমরা মনে করি যে আমি যদি বলে দিই যে 5 years অফ এক্সপিরিয়েন্স, এটা ক্লায়েন্ট বোঝে যে 5 years এক্সপিরিয়েন্স নাই। সো আমি বলি কি, এক্সপার্টদের মধ্যে আপনাকে এক্সপার্ট হইতে হবে। আমি বসকে কয়েকদিন আগে মানে একটা স্ক্রিনশট দিছি, এখনো পাঠাইলাম। আমার ক্লায়েন্ট আমাকে বলতেছে, ইউ ওয়ান্ট $60 an hour to add a Google tag, প্লিজ এক্সপ্লেন হোয়াই ইউ থিঙ্ক ইউ ডিজার্ভ মোর দেন এ হ্যাঁ। ডক্টর। হ্যাঁ, টু সেট আপ ভাল ট্র্যাকিং। লাগছে জিনিসটা। ও বলতেছে যে তোমার $60 করে ঘন্টায় চার্জ, তুমি বলো তো, তুমি মানে একটা ডাক্তার যে চার্জ নেয় তার চাইতে বেশি। তো আহ, এ- এটা আমারও খুব ভালো লাগছে জিনিসটা। তো তো বিষয় হচ্ছে কি, মানে আমি ক্লায়েন্টকে বোঝালাম যে দেখো, তুমি যেটা বলতেছো যে এটা মানে 20 মিনিটে করে দেওয়া যায়, বাট 20 মিনিটে ঠিকই করে দেওয়া যাবে, কিন্তু কোন জায়গায় এটা বসবে, কিভাবে সেট আপটা হবে, এটা শিখতে আমার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স লাগছে। ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স পরে এসে আমি বলতেছি যে আমি 20 মিনিটে, তুমি যেটা বলছো 20 মিনিটে, এটা আমি 5 মিনিটে করে দিতে পারবো। হুম বাট হুম হুম। পার্থক্যটা এখানে, এটা 5 মিনিটে করে দিতে পারবো এবং এটার জন্য আমাকে 5 বছরের মানে পরিশ্রম করা লাগছে। পরিশ্রম করা লাগছে, রাইট। এই যে আমার একটা কনফিডেন্স, ক্লায়েন্টের সাথে যদি কনফিডেন্স, আপনার এই লেভেলে কনফিডেন্স কখন থাকবে? আপনার যদি কনফিডেন্স, আমরা আমরা বাঙালিরা দেখবেন যে হাতে গোনা কয়েকজন, আমাদের আওয়ারলি রেট এরকম। আমার $75 $69 আছে কয়েকজন ভাই। বাট হাতে গোনা খুব কয়েকজন। কারণ আমরা ওই মাইন্ডসেটই তৈরি করে ফেলছি যে এত ডলার তো আমার লাগবে না। মানে আমি যদি ঘন্টায় $10 নেই, তার মানে ৳১,০০০। তো বাংলাদেশে হুম। ৳১,০০০ কি কম নাকি? এইজন্য আর ওরা $৬০ যায় না। $৬০ নিলে আমার কি হচ্ছে? ৭,০০০ ৳৭,৫০০ হচ্ছে। তো এটা কি আমি সুযোগ ছেড়ে দিব কেন? আমার সেম কাজই তো আমি আমি বসকে দিছিলাম। আমি একটা ক্লায়েন্টের একটা ট্র্যাকিং প্রজেক্ট করে। আমার তখন আওয়ারলি রেট ৬০। আমি ওইটাতে আওয়ারলি ট্র্যাকিং করে আমার $৪৮৭ চার্জ হইছে ঘন্টা হিসাবে। এইবার ও আমাকে $৫৭০ টিপস দিছে। বাপ্পি ও ভাই হ্যাঁ জানে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, এটা তো তো সেই মানে আমি তো অবাক হয়ে গেলাম। আমার প্রজেক্টের প্রাইস $৪০০, $৫০০ না। সে আমাকে টিপস দিল $৫৭৬। মানে এটা আবার কেমন হয়ে গেল? তার মানে এই কাজগুলো ওরা আসলে আরো বেশি দিয়ে করতে হয় আমি ওদের ওকে ওদের বললাম যে, "তুমি দেখো", আমি ভাবছি কি যে এটা তো আওয়ারলি প্রজেক্ট, এই বিল পাবো আমি রবিবার পার হয়ে গিয়ে পরের শুক্রবারে। তো আমি ভাবছি ও হয়তো বুঝতে পারে নাই। ও ক্যালকুলেশন করে আমাকে পেমেন্ট আগেই দিয়ে দিছে। এটা আমি ভাবছি। আচ্ছা তো ওকে আমি বললাম যে, "দেখো, তুমি মনে হয় ভুল করেছো। আমি তো পেমেন্ট তোমার পরের সপ্তাহে তোমার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। আমার এত টাকা চার্জ হইতে এটা পরের সপ্তাহে কেটে নিবে। তুমি কি ভুল করে আবার পাঠাই দিয়েছো নাকি বা বুঝতে পারো নাই?" বলছে, "না, না, না, আমি বুঝেছি। এবং তোমাকে এটা টোটালি আমি গিফট হিসেবে দিছি।" আর ও আমাকে মানে বলতেছে, "টু বি অনেস্ট, I took charge from my client $2,200 for this project." রাইট। চিন্তা করো এই ও কারণে তুমি $২২০০ চার্জ করছে ওর কোম্পানির কাছ থেকে। হুম। আসলে এইরকমই তুহিন, আমরা যে কাজগুলা করি না, আমার গল্প যদি একটু বলি, নেদারল্যান্ডের এজেন্সির। তো আমি খুব বেশি সার্চ করি না, আমি তোমার তো বড় খেলোয়াড় না, এত ভাই সার্চ লজ্জা করার। দিয়েন না ভাই। তো আমি এইটা হচ্ছে এইটা দেখো, এখানে আমি একটু ছোট্ট বলি 5 সেকেন্ড। ঠিক আছে বল। মানে এই যে বড় বড় মানুষের লক্ষণ এটা, বাপ্পি তো এটা ডাকায়, তাতে কোনো সন্দেহ নেই, সন্দেহ নেই। কিন্তু ওর বিনয়টা দেখছো, এটাও একটা লার্নিং, এটাও একটা অ্যাটিটিউডের পার্ট, গুড অ্যাটিটিউডের পার্ট। থ্যাংক ইউ। তারপর আচ্ছা স্যার বস, আমি যেটা বলছিলাম, থ্যাংক ইউ বস ফর দ্য কমিটমেন্ট। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমি তুহিন যেমন বললো যে ওর ক্লায়েন্ট তার ক্লায়েন্টের থেকে $২২০০ চার্জ করছে এবং ওরে হচ্ছে 500 সামথিং টিপস দিছে এবং 400 সামথিং হচ্ছে ওর চার্জ। তো টোটাল কত, 700 বা 800 দাঁড়াইলো না, বা সামথিং, ১,০০০। 900, ১,০০০ এর উপরে। 1000, সরি, 1000 হইলো। তারপরেও কি ওর এখনো 1200 কিন্তু প্রফিট থাকতেছে। এক্সাক্টলি। সেম থিং আমার সাথে হয়, বাট এত বেশি না। আমার নেদারল্যান্ডের একটা এজেন্সির সাথে কাজ করি। ওরা ওদের ক্লায়েন্টের থেকে 1600 ইউরো চার্জ করে
শুধুমাত্র একটা লিড, একটা কল ফরওয়ার্ডিং, ক্লিক টু কল আর ইমেল, এই হচ্ছে ওদের ক্লায়েন্টের থেকে ওরা চার্জ করে, আর আমাকে দেয় 180 ইউরো। ওরা চার্জ করে 1600 ইউরো, আমাকে দেয় 180 ইউরো। তাইলে 15%, 10-15%। আমরা এই কাজটাকে কত ভ্যালুলেস ভাবি যে $20 হলেও আমরা ফাইবারে করে দিই কাজটা, কিন্তু এই কাজটা নেদারল্যান্ডের মতো কান্ট্রিতে, দেন হচ্ছে জার্মানির মতো কান্ট্রি, স্পেনের মতো কান্ট্রি, ইউএস এর মতো কান্ট্রি, মিনিমাম চার্জ $500 মিনিমাম। শুধু একটা পেজ ভিউ হইলেও আপনি একটু রিসার্চ করেন, একটা ভিপিএন কানেক্ট করেন, কানেক্ট করে লেখেন যে GA4 ট্র্যাকিং সার্ভিস, লিখে কয়েকটা ওয়েবসাইটে যান, তাদের প্রাইস এক্স্যাক্টলি। লিস্ট দেখেন, মিনিমাম $500 শুধু একটা পেজ ভিউ ট্র্যাকিং এর জন্য তারা চার্জ করে তাদের কোম্পানি। আর এই সার্ভিসটা আমরা GA4 ই কমার্স, তারপরে সার্ভার সাইড ট্র্যাকিং $25 অফার করি। আমাদের মানে বলতে অনেক ইয়া লাগে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করি, ক্লায়েন্ট কিন্তু ভাই এখন একযোগে কয়েকজনকে নক দেয়, আপনাকে এক্স্যাক্টলি। শুধু একলা নক দেয় না। আমি যখন ক্লায়েন্টকে বলি তুমি এই প্রজেক্টের জন্য আমাকে $250 দিও, ক্লায়েন্ট বলছে কি $250 কেন, আরেকটা সেলার আমাকে $45 করে দিতে যাচ্ছে, তুমি কেন 250 যাচ্ছ? ঠিক আছে, তো এরকম হয় মাঝে মাঝে, বাট সবার ক্ষেত্রে না। এই জন্য বলতেছি যারা কাজ করতেছেন যে একটা স্ট্যান্ডার্ড প্রাইসটা নেন, কারণ আমরা যে কাজগুলা করি, এই যে ট্র্যাকিং রিলেটেড গুগল অ্যাড, এই কাজের ভ্যালু ভাই কিন্তু হিউজ। ঠিক আছে, এইটা আমরা 2-1 ঘন্টায় মনে করি যে 2 ঘন্টায় কাজ হয়ে যাচ্ছে, আমরা $25 হইলো কি প্রায় $3000 আমরা নিয়ে নিই, $3000 তো 2 ঘন্টায় খারাপ না। কিন্তু এই কাজের জন্য যে কি পরিমাণ চার্জ করে অন্য দেশের ক্লায়েন্ট গুলা, ইউ ক্যান নট ইমাজিন, অন্যগুলোর এজেন্সি গুলা। সো দ্যাটস ওয়াই আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রাইস নেওয়া উচিত, যেটা অন্য অন্য কম্পিটিটররা নিচ্ছে। দ্যাটস দ্য থিং। গতকালকে একটা অভিজ্ঞতা শেয়ার করি ভাই। সেটা হচ্ছে হুম ক্লায়েন্টের প্রজেক্ট করছে পরশুদিন। ক্লায়েন্ট কালকে বুঝাই দিতে হবে, স্ক্রিন শেয়ার করছে, করে আমাকে বোঝাচ্ছে, এটা মানে কোশ্চেন করতেছে, আমি অ্যান্সার দিচ্ছি। তো ও আমাকে ডেলিভারি দেওয়ার পরে ও আমাকে আবার বলতেছে, তুমি একটা জিনিস দেখবা? আমি, হ্যাঁ বলো। ও আমাকে ওর আপওয়ার্কে নিয়ে গেছে, দিয়ে বলতেছে যে এই প্রজেক্টটা $75 আমাকে করে দিতে চাইছে 2 জন। আমরা সবাই, আমি চিনি, বাপ্পি ভাই চিনবে, বাপ্পি স্বামী বস চিনে না চিনুক, বাপ্পি বস চিনবেন সেই ছেলেটাকে। আমি, তাহলে তুমি $75 না করে, আর আমি সার্চ করেছি $160, একটা লিড ফ্রম ট্র্যাকিং আর একটা ফোন ক্লিক ট্র্যাকিং। বলতে আমি বললাম যে এটা কেন, তুমি তাহলে ওকে করতে পারতা? বলছে যে না, তোমার কথা, তোমার প্রফেশনালিজম, তোমার কাভার লেটার, তোমার প্রোফাইল, আমি কয়েকবার ভিজিট করছি, আমার কাছে মনে হচ্ছে যে তুমি ফিট। মানে কি, ওরা আসলে প্রজেক্টের ওই টাকা পয়সার দিকে, কোটি কয়েক বিজনেস আছে যারা খুবই মানে এই দিক থেকে পেমেন্ট নিয়ে সমস্যা করে, বাট বড় বিজনেসগুলো যারা বিজনেস মাইন্ডেড পিপল, ওরা কখনোই চিন্তা করবে না যে আমি চিপ রেটে কাউকে খুঁজি। ও চাবে যে আমি একটা ভালো মানে সেট আপ চাই, মানে বিজনেসের গ্রোথ চাই, সো এইখানে আমার ইনভেস্ট দিলে এই ইনভেস্টটা যাতে অ্যাকুরেট জায়গায় ইনভেস্ট আমি করি, এইটা চাই। একজনের $75, সেও কিন্তু টপ রেটেড, হয়তো আমার মতো এত প্রজেক্ট করে নেই, সে $75 করতে চাইছে, সেখানে না করে আমাকে $160 সে আমাকে হায়ার করছে। আমি বলছিলাম 150, সে আমাকে $10 বেশি করে $160 দিছে। তো so এই হচ্ছে বিষয় বস। কোয়ালিটি ইজ ম্যাটার সব জায়গায়। যদি আপনি কোয়ালিটি সার্ভিস, এবং কোয়ালিটি এইখানে আমার মানে প্রজেক্টের ভ্যালু বাড়ানো আরেকটা, এই যে টিপস টিপের ব্যাপারে আমি সবসময় বলি, আমার টিম মেম্বারদের বলি, বাপ্পি ভাইকে আমি আই লাভ ইউ ভাই। সেটা হচ্ছে আপনি দেখাইছিলেন যে ট্রু ভাই। কিভাবে হচ্ছে রিপোর্ট দিতে হয়। আপনি বলছিলেন লুম ভিডিও বানাই দিতে, আপনি বলছিলেন পিডিএফ করে দিতে, হাইলাইট করে দিতে। আজ পর্যন্ত একটা প্রজেক্ট দেখাতে পারবেন না যে এটার ব্যত্যয় ঘটছে আমার, আজ পর্যন্ত। আমার এই যে কমোডোর কথা বললেন না, যে কমোডো পেইড কিনছে, আমার কমোডোতে প্রায় 100-র উপরে ভিডিও এখনো আছে, সেই ভিডিওগুলো যেটা শুধু প্রজেক্ট ডেলিভারি দিছি। বিশ্বাস করেন, আমি ক্লায়েন্টের কাছে এখন মিটিংয়ে গেলে ওখানে ফোল্ডার করা আছে কমোডোতে, আমি বলি যে দেখো এতগুলো আমি প্রজেক্ট ডেলিভারি দিছি, এগুলো শুধু ডেলিভারি দেওয়ার ভিডিও। আজ পর্যন্ত বাপ্পি ভাইয়ের কথাটা আমি মানে প্রজেক্ট ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে, এখন হয়তো কয়েকটা এজেন্সির ক্ষেত্রে, যখন এজেন্সি প্রজেক্টের ক্ষেত্রে আমি ভিডিও বানাই না, বাট পিডিএফটা দিই, বাট ইন্ডিভিজুয়াল এই ক্লায়েন্টের ক্ষেত্রে কমোড আর ভিডিও। লুমের মধ্যে মানে এক্স্যাক্টলি পার্থক্য কোথায়? জি কোনো ভাই, পার্থক্য নেই বাস, লুম লুম খরচ হচ্ছে কম শুধু। প্রাইসিং বেশি। হুম ও হুম আচ্ছা, আর কমোডো আরে 9 টাকায় কমোডো, পেয়ে যাওয়া যায়? কমোডো তুমি কোন থেকে কোন পাইলে কমোডো? নো নো কমোডো নো নো বাপ্পি $9। বাপ্পি ভাই আমাকে ও সেল আচ্ছা, আছে। আচ্ছা, বাপ্পি দিছে এটা না? মানে নিজের ঢোল নিজে পিটানো না। হ্যাঁ, আমি যে আবারও বলতেছি, আসলে আমি যেটা জানি বা আমরা যেটা জানি, আমরা কখনোই দ্বিধাবোধ করি না অন্যকে শেয়ার করতে। কারণ কি?
কারণ একজন উঠে আসুক, যার ভিতরে কোয়ালিটি আসুক, সে হ্যাঁ আসুক, সেটাই মার্কেট আর কি। ডমিনেট করুক। ইন্ডিয়া করতেছে, পাকিস্তান করতেছে, নেপাল করতেছে, ফিলিপাইন করতেছে। আমার বাংলাদেশি ভাইরা চাকরির জন্য খুঁজে 15,000 টাকার চাকরির জন্য বারবার এক কথা বলে 17 বছর লেখাপড়া করে। 2 বছর এখানে সময় দে ভাই, দিয়ে দেখে সঠিক পথে আগা, কিছু এক্স্যাক্টলি। করতে পারিস কিনা, তাই না? তো একটা ভাই কাজ পাইলে তোমার স্যালারি স্যালারি কাভার একটা একটা $150 কাজ মানে কি 20,000 টাকা। একটা কাজ করতে 2 ঘন্টার বেশি সময় লাগে না ভাই, তাই ব্যাচে না? 250-300 জন লোক, ক্লাস করে 100 জন, ঠিক আছে? হ্যাঁ। অপরাধ কি? কেন ক্লাস করে না? অপরাধ হলো যে শামীম বাস খুব কড়া বকা টকা দেয়, তাই ভয় আসে। মানে এই সমস্ত কথা শুনলে চান্দি গরম হয়ে যায়, কিন্তু না, কিছু আমি কই না। আমি ও আমি আমাকে যারা চিনে বা আমাদের যারা চিনে, আমি একটা জিনিস বলতে চাই। বিশেষ করে বাপ্পি ভাইয়ের সাথে আপনার সাথে তো আমার মানে ২ দিন না ৩ দিন সরাসরি দেখা হয়েছে। তো মানে এই কমিউনিটি মেম্বার যারা আছে, ফজলে ভাই, আমরা যাদেরকে চিনি, বিশ্বাস করেন এদেরকে যদি সামনাসামনি না মেশা যায়, আপনি বুঝবেনই না। বাপ্পি ভাইকে অনেকেই ভালো জানে যে না ছেলেটা ভালো। কিন্তু যারা আসলে কাছ থেকে মিশে নাই, আমি আলহামদুলিল্লাহ মানে উনি কোন মেন্টালিটির মানুষ না আমি চিনি, আমি জানি। আজ এই বাপ পর্যন্ত আমি বাপ বলে দিব মানে আজ পর্যন্ত বাপ্পি ভাই এইটা আমাকে বলে নাই। মানে একটা একটা পরামর্শ চাইছি, পরামর্শ পাই নাই। আজ পর্যন্ত হয় নাই। এই বাপ্পির নিয়ে, এলাহিন নিয়ে আমরা গল্প করতেছি, তারপর সোহাগের নিয়ে, সোহাগের ভাগনাটা নিয়ে, নাফিজের নিয়ে আমরা গল্প করতেছিলাম কিন্তু এই ভিডিওর আগে। এক্স্যাক্টলি। আচ্ছা যাই হোক, বাপ্পির সাথে দেখা করার একটা বিশেষ সুযোগ আছে। কুষ্টিয়া চলে আসতে হবে 7 তারিখে ইফতার পার্টিতে। অলওয়েজ ইনশাআল্লাহ। বস, কোনো সমস্যা নেই। বাপ্পির খুব কাছাকাছি যাওয়া যাবে, ঠিক আছে? এবং ওই যে সোহাগ ভাইয়ের ব্যাপারে যেটা বললেন না, উনি উনার মনের মধ্যে কোনো পাক নাই। বাপ্পির, সোহাগের কাছে পৃথিবীর সবকিছু ডোন্ট কেয়ার। হ্যাঁ, ডোন্ট কেয়ার। সোহাগ যে পরিমাণ আর্নিং করে, এই আর্নিং অনেকেই যদি করতো, তাদের তাদের ঠেলায় যুগে থাকা যাইতো না। এক্স্যাক্টলি। কি বাপ্পি? 100% বস। এখন মাঝে মাঝে কেমন মনে হয় জানেন, আমরা যে টিপস পাই না, মান্থলি যে টিপস পাই, অনেকের আর্নিংও এক্স্যাক্টলি। তা না, কিন্তু ওদের ভাব দেখলে মনে হয় আমরা তাদের কাছে কিছুই না। ঠিক আছে। আচ্ছা বাদ দাও, খারাপ কিছু দেখেন না বলতেছি না। ভাই। কিন্তু এই সোহাগ ডোন্ট কেয়ার, ঠিক আছে? আমার ঠিকই মনে তো হয় আছে। এই সোহাগ। মানে কে কি করছে এটা দেখার আমাদের, যদি আমরা ওই আবার ওই শিমুল, হ্যাঁ, গুগল, ও কিন্তু মানে সামনেই আসলো না কোনো। ওই মনে আছে ওই যে ইসে শিল্পকলা একাডেমির চিত্রশালার নিচে, বসে, মনে আছে? হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ বললো যে বস। বস মাথায় একটু হাতে, ওই দিন থেকে ও কাজ পাওয়া শুরু হচ্ছে। ডাকাত ও, কিন্তু আরেক ডাকাত। জি বস। কোনোদিন কোনো কথা এসে বলে না, কিন্তু প্রতি ব্যাচে ওর 2 জন করে লোক থাকে, ভর্তি হয়, ও ইয়ে করে আর কি। কিন্তু হুম, হুম। কোনো ইয়া নেই। তো এইগুলো আর কি, এইগুলো হচ্ছে বিনয়ী মানুষ, দেখবা এই মানুষগুলো কখনো ঝরে যাবে না। আচ্ছা ওয়াহিদ, আমরা তো শেষ করবো। ওয়াহিদের কাছে আমার জি 2টা বাস। প্রশ্ন আছে। এই প্রশ্ন, আমি এটা একটা প্রশ্ন হচ্ছে যে, ধরো এই প্রশ্নটাকে তোমাকে করি। ধরো তুমি ছোট্ট একটা বাচ্চা রেখে গিয়েছিলে, হুম। কত, তখন বয়স ধরো কত ছিল? তখন ছিল ২১ দিন, ২২ দিন। 21 দিনের বাচ্চা রেখে ও এসে যাই। তো যখন ভিডিও কলে কথা হতো, ওর বাপ্পা যখন তাকাতো, ওর বাচ্চাটা যখন তাকাতো, ও কাঁদতো আর কি। এবং ওর আরেকটা জিনিস ছিল যে, ধরো আমি একটা হিসাব করলাম, ও হচ্ছে যে 48,000, তো $4,000 করে গত 1 বছরে পার মান্থ করে পড়ছে। আলহামদুলিল্লাহ। তোর এক সময় স্বপ্ন ছিল যে 50,000 টাকা কামাইতে পারলে খুব খুশি হবে। বাস এই আপনাকে যেটা জিনিসটাকে, হ্যাঁ, এই জিনিসটাকেও কিভাবে দেখে বা কিভাবে কি করছে, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েল অ্যাজ ওর ওয়াইফ সহ ওর ফ্যামিলির মানুষের সাথে ও জিনিসটা মানে কিভাবে করতেছে, বা মানে ওর এখন ফিলটা কি, এটা আমি একটু জানতে চাই আর কি। এখন এখানে বাস কিছু বিষয় আছে কি, মানে কিছু অনুভূতি থাকে না যে আপনি মুখে বলে আসলে তাই। কখনোই আসলে বোঝানো সম্ভব না। আমি কোনো ভাষা মানে হয় না মানে একটা ওয়ার্ড মানে একটা শব্দ এটা উচ্চারণ করলে হয়তো এটাকে সুন্দরভাবে উপস্থাপন করা যাবে। আমার ফ্যামিলির, বিশেষ করে আমি আমার ওয়াইফের কথা বলি, আমার শাশুড়ি বা শ্বশুর-শাশুড়ির কথা বলি, আর বাবা-মার কথা বলি। এই যে হ্যাঁ, অনুভূতিগুলো একেকজনের চেহারার দিকে যখন আমি তাকাই, যখন মাস শেষে টাকা উঠায় নিয়ে এসে হাতে দেই, এই যে চেহারার দিকে তাকাই, মানে কারণ কি এরা এতটাই মানে মানে এত ভালো একটা অনুভূতি, এটা আরো বেশি কেন কি? কারণ আমি তো কঠিন মুহূর্তটা পার করে আসছি।
আমি বসকে বলছিলাম যে, "বস আমরা তো স্টোরি অনেক শুনি। আর যে কিবরিয়ার শোতে শুনি না? আপনার স্টোরি তো অনেক শুনছি না? মানে অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রম করছে। আমার কেন জানি মনে হইতো যে মানুষ সাকসেস হয়ে গেছে, এখন যেটা বলবে সেটাই ঠিক। হয়তো বানায়ে বলতেছে বা ওরকম কিছু। আমার মনের মধ্যেই হইতো। বাট এখন আমার অবস্থানে এসে আমি বুঝি যে আমার তখনকার আমি বলি যে আমি যখন বিয়ের পরে আমি যখন চাকরি করি কিন্তু আমার ৳২৫,০০০ ৳২৬,০০০ বেতন। পল্লী বিদ্যুতে চাকরি করি। ৳২৫,০০০ বেতন আমি ঋণে এত জর্জরিত আমার বাসায় চাউল নাই। আমার বউ আমার শাশুড়িকে ফোন দিয়ে মিথ্যা কথা বলে টাকা নিছে। আমাকে টাকা লাগবে। চাউল কিনা লাগবে এটা তো বলতে পারতেছে না। একটা প্রেস্টিজিয়াস ব্যাপারও থাকে শ্বশুরবাড়ি। মিথ্যা কথা বলে টাকা নিছে ৳৫০০ দাও। সেই টাকা নিয়ে চাউল কিনছি। এটা তো খুব বেশি দিন আগের কথা না বস। সৌদি আরবে যাওয়ার আগের কথা। তুমি এই রমজানে কয়জনকে চাউল কিনে দিছো সেটা বলো। আলহামদুলিল্লাহ বস। এই রমজানে আমি ইফতারে মানে পুরো মাসের ইফতার দিছি হচ্ছে ১৮টা ১৮টা 18 টা। মানে ঠিক। হ্যাঁ, বিশাল ব্যাপার। আলহামদুলিল্লাহ। 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 তো মানে এই যে এজন্য বলি আরকি যে এই যে অনুভূতিগুলা আমি এগুলা খুব মনে পড়ি। আমি প্রিভিয়াস যে আমি সৌদি আরবে যে মানে এই যে বাংলা ভাষায় যেটা কামলা খাটা বলে, আমি যে খাটছি, আমি তার আগে ওই যে পল্লী বিদ্যুতের ইয়াতে ওখানে গিয়েও তো পল্লী বিদ্যুৎ চাকরি করছি। তার আগে কিন্তু ৬ মাস ছিলাম একটা কনস্ট্রাকশন কোম্পানিতে। আমার খালু শ্বশুরের একটা ইয়াতে। তো সেইখানে গিয়ে আমি যে মানে জীবনের মানে বিভীষিকাময় সময়টা পার করে আসছি, ওইটা আমি এখন মনে করি। আমি ডায়েরি লেখা ছিল, ডায়েরিগুলো এখনো দেখি। দেখলে কি হয়? আমাকে অহংকার মানে স্পর্শ করতে পারে না। এই যে তুমি বললেন একটা কথা তুহিন, যে এই যে আমাদের ব্যবহার মানে যেমনই হোক, আসলে যেটা যে তার পাস্ট কে ভুলে যাবে, আসলে তার অ্যাটিটিউড দেখবা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। এবং সে হয়তো ভালো কিছু করবে, বাট খুব দূরে যাওয়া তার জন্য একটু কঠিন হয়ে যাবে। তো তুমি যে বলতেছো ডায়েরিতে লিখছো, তুমি মনে করতেছো, আমিও সেম। আমি তো এখন আমার বলতে কখনো দ্বিধাবোধ হয় না। আমি যাই কামাইছি, যাই করছি, কুষ্টিয়াতে বাড়ি, নিজের গাড়ি, তারপরে হচ্ছে কি পান কোথায়? জমি জাতি, যা বলো মানে সব করছি, আমার তো আর কিছু না করলো নাই। পান তাই কি কুচি। আমার এখনো বলতেও কি আমার সমস্যা হবে যে না আমি ওই পানের বড় যে কাজ করে আসছি? আমি তো এটা আমি গর্ব করে বলি, কারণ কি, যাতে আরেকজন ইন্সপায়ার্ড হয়, যে আমি আমার ওইখান থেকে উঠে সিচুয়েশনটা আসছি। বোঝে, তাই না? আমার সিচুয়েশনটা বোঝে আমি কোথায় ছিলাম আর আজকে কোথায়। সো এটা এটা আসলে পাস্ট কে অলওয়েজ মনে রাখার চেষ্টা যেমন এখন করতেছো, এটা সারা জীবন থাকবে এটাই আশা করি। তাহলে তুমি দোয়া থাকবে অলওয়েজ, তুমি ভালো কিছু করতেছো আরো ভালো কিছু করবে, এটাই। সেদিন রিভার ফিশে একটা ইসে গেলাম না, তো ওইখানে আমি হাত দিয়ে খাচ্ছি আর সবাই চামচ দিয়ে খাচ্ছে। কারণ ওই খাবারটা আসলে এত ভালো ছিল, মানে ছোটবেলায় চলে গেছি আমি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গ্রামের যে ওই শটটুকু নেছে ইউটিউব থেকে দেখে দেখে আমাদের একটা স্টুডেন্ট জিজ্ঞেস করতেছে যে স্যার আপনার স্টুডেন্টরা টাকা পয়সা কামায় কতজনের কত ভাব দেখলাম, তা আপনার ভাব স্যার বাড়লো। তা আমি আবার বললাম আমার ভাব সবাই দেখতে পারে না, এই ঠিক আর কি। আছে বাস বস। এইখানে আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে। আপনি তো প্রশ্ন করতেছেন অনেকক্ষণ ধরে। এই যে কিছুক্ষণ আগে বাপ্পি ভাই আপনাকে একটা স্ক্রিনশট দিছে না? হ্যাঁ। আমি দিছি। স্কিল আপার থেকে শত, শত স্টুডেন্ট আপনাকে স্ক্রিনশট দেয়। না, শত শত দেয় না, অনেকেই দেয় তো। দেয় আর কি। দেয় তো ১০ জন হলেও দেয় প্রতি মাসে। অনেকেই দেয় না, কিন্তু আমি এটা আশা করি, কারণ জানেন, কারণ আমরা তো সব হিডেন হুম, হুম। ক্লাস নেই ভাই, ক্যামেরা অন হয় না, কে কোথায় আছে তাদেরকে ফেসবুকে একরকম চেহারা, ফেসবুক বাদে একরকম চেহারা। যারা ভালো কাজ করতেছে আমি পরে বাইরে, যেমন এই যে গালিবের আমি চিন্তামি না, কয়দিন আগে হুম। বাসায়দের আমি চিন্তামি না, বাপ্পি চিনে। Sure. এটা না খুব ভালো লাগে আর কি। মানে আশা করি তোমার প্রশ্নটা এরা ভালো। এরা সত্য কথা বলতে বস আপনাকে মেসেজ দিতে ভয় পাই, হ্যাঁ। ওই এই যে ক্লাসে গালি তাদেরকে বললো তাদেরকে না, বাপ্পি ভাই আমি তাদেরকে বলি। বাসের বললো। বাপ্পি ভাই আমি তাদেরকে বলি। আপনি যাদের কথা বলতেছেন এরকম আছে। আমাকেও অনেকে ইনবক্স করে যে আজকে একজনে বলল যে, "ভাই একটু সমস্যার জন্য" আমি বললাম যে, "বসকে বলেন, আপনি বিশ্বাস রাখেন যে না উনি আপনার কথাটা শুনবে।" তো যারা এই ভয়টা পায় তারা ভয়টা কেন পাচ্ছে? ওই যে ক্লাসে যে ঝাড়িটা খাইছে না? হ্যাঁ, মনে করে যে ক্লাসের বাহিরের শামীম সরি বস আমি ওইটা মিন না, করিনি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাহিরের শামীম, ভিতরের শামীম মনে হয় এক। কিন্তু ক্লাসের ক্লাসে সামনে আর ক্লাসে একটু অর্গানাইজড রাখার জন্য ওই কথাটা উনি বলে। যাতে উনি আমাদের ফোকাসটা ওইখানে থাকে। কারণ ক্লাসে যখন একটা বকার মধ্যে দিয়ে যাবেন, উনি দেখবেন যে হুট করে একজনকে প্রশ্ন করে, "এই
বলেন তো কি বললাম? ওরা উত্তর দিতে পারে না। এই যে ভয়, ভয় নিয়ে ক্লাসের প্রতি ফোকাস থাকবেন। কিন্তু আপনি যদি বাহিরে মিশেন তার সাথে আপনি মনে হবে যে কি ব্যাপার? সম্পূর্ণ আলাদা বিপরীত সাইড। সো যারা আসলে ভয়টা পায় আমার মতো মানে আমি তো ভয় পাইতাম। তাদের বলব যে মিশেন। মিশেন সামনাসামনি দেখা হলে, কথা হলে না দেখে আমাদের একটা বড় ইভেন্ট হবে ওই সময় সবার সাথে। আমাদের হয়তো প্রোগ্রামটাতে 1000, কারণ ওই যেখানে আমরা কেআইবিতে করবো তো 1000-এর বেশি ক্যাপাসিটি নেই, তো অন্তত 1000 মানুষের সাথে আমার প্ল্যান আছে। আমি হ্যান্ডশেক করবো, ঠিক আছে, কথা বলবো। ইস আচ্ছা ওয়াইড, তোমার কি জন্য প্রশ্ন করতে যাচ্ছিলাম? ও হ্যাঁ, প্রশ্ন ভুলে সেটা গেছো? সেটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে এই যে স্টুডেন্টগুলো আপনাকে স্ক্রিনশট দিচ্ছে। আমার কেন জানি মনে হয় আপনার ইনকাম যতই হোক, কিছু, কিছু এমনও আছে হয়তো আপনার সাথে তার বেশি ইনকাম। আমি জানি না। আমার কোনো ইনকামই নাই। না, আমি আমার থেকে বলতেছি আমার স্টুডেন্ট অনেক বেশি ইনকাম করে। ইনকাম করে। এই এটা যে তো আপনি আমার যখন, গর্ব। যখন এই স্ক্রিনশট গুলো দেখেন, আপনি যেমন আজকে শুনতেছেন যে আজ থেকে ১ বছর আগে যখন আপনার সাথে কথা বলতাম তখন আমি বলার মতো কিছুই ছিল না। ১ বছর পরে এসে যখন আমি বলতেছি তখন বলতে পারতেছি না লাস্ট মানে আমার ৪৮,০০০ হইছে। এই যে অনুভূতিটা কি এমন? আপনার কেমন লাগে? এগুলা করলে? আরে, আমাকে আমাকে তোমার একটা সিম্পল উদাহরণ দিই। আমাকে অনেকে গিফট পাঠাতে চাই, তা আমি তো প্রথমে বিধিবদ্ধ সতর্কীকরণ বললাম। আমি বলছি ভাই, আমাকে গিফটটা না দিয়ে ওই টাকা দিয়ে তুই তোর আশেপাশের মানুষকে দে। আমার কাছে গিফট হলো ওইটা, যে তুমি তুমি আগে ছিলে এরকম, এখন তুমি এই অবস্থানে আছো। এই আনন্দ একটু খারাপ ভাবে নিয়েন না, যৌন সুখের থেকে অনেক বেশি। জি বস, ঠিক আছে? তো কথা এটাই সত্য ভাই, হ্যাঁ। মানে আমি আমি মাঝে, মাঝে আপনার কাছে আমি তো দেখি, আমি তো কাউকে আমি তো ট্রেইনার না। আমি তো স্কিলাপারের একজন মানে নগণ্য স্টুডেন্ট। তারপরেও অনেকে নক-টক দেয়। এখন সময় কম পাই বাট যখন পাইতাম দেখা যাচ্ছে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। এখনো কম বেশি দেই। তো এরা যখন দেখায় যে বস আজকে $200 অর্ডার পাইছি, $300 অর্ডার পাইছি। আমার ভিতরে যে একটা ভালো লাগা কাজ করে, আমি ভাবি যে ২ জন একজন স্ক্রিনশট দেওয়াতে যখন আমাকে মানে ক্রেডিট দেয় যে বস ক্রেডিট গোস টু ইউ, তাহলে শামীম বসের মধ্যে কি একটা ভালো লাগা কাজ করে। আমি তো এইটাই চাই। আমার পাঠাই খেজুর, আমার পাঠাই পাঞ্জাবি, আরে বেটা ওইগুলো আমি চাই। তুই পাঠাবি তুমি তো তোর বলছো, আগের জীবন কেমন ছিল, এখন জীবন কেমন। মানে ওই খেজুরটা এটাই আমাকে না তাই না? পাঠায় একজন দুস্থ মানুষকে পাঠায় বলো যে আমি আমার পাঠাইছি। আশেপাশের মানুষ আমার তো হ্যাঁ, সেই সামর্থ্য দিচ্ছে, তাই না? আরেকটা কথা কিন্তু আমি সেই ডে ওয়ান থেকে বলি, যে লালন সিরাজ সাইকে আমরা কখনো চিনতাম না যদি লালন শাহ না হতো। আমি তো এক্সাক্টলি। চাই যে আমার স্টুডেন্ট আমার থেকে 1000 গুণ বেশি কামাক, আসলেও কামাই। অনেকে আছে আমার থেকে অনেক বেশি কামায়। ভাই, আমি তো টাকা ইনকামের জন্য ওই লাখ টাকার জব গাড়ি ছেড়ে এখানে আসি নাই ভাই। এক্সাক্টলি। ব্যাপারটা তাই না? জি বস। তো 100%, 100%। আর যেটা তুহিন বলছিল ওটা আরেকটু অ্যাড করি। এই যে আমরা তো খুব বেশি ক্লাস নিইনি, জানি না কতটুকু ভ্যালু দিতে পারছি আপনাদেরকে, বাট যারা ভ্যালু বুঝছে, যারা কাজ পায়, যারা পার্সোনালি নক দেয় এবং বলে যে ভাই আজকে $200 একটা কাজ পাইছি, তুমি যেটা বললে উদাহরণ, অনেক আছে। আমি যদি দেখি, আমি তো কখনো শেয়ার করিনি যে এই আমার এই ব্যাচের স্টুডেন্ট আজ কাজ পাইছে, অন্য আইটি প্রতিষ্ঠান বা অনেকে এটা করে। তো আমরা কখনোই চিপ মার্কেটিং বা ওই ধরনের মার্কেটিং আমাদের হয়ে ওঠে না। তো অনেকে প্রশ্নবিদ্ধ করে ওইগুলাতে। সস্তা তো কথা আমরা তখন, বলি না। হ্যাঁ, তখন হচ্ছে যে ভালো লাগাটা কাজ করে। একজন যদি $20 বা $100-এরও কাজ পায়, ওই যে ভালো লাগাটা মানে আমার শেখানো পদ্ধতিতে বা আমাদের শেখানো পদ্ধতিতে ফলো করে যদি কেউ কাজ পায় এবং স্ক্রিনশট দেয় বা বলে, তখন যে ওই $100 ভালো লাগা আর আমি নিজে যদি $1000 পাই, ওই ভালো লাগা কিন্তু এক না ভাই। আসলেই ওর না। ওই $100 ভালো লাগাটা আমার কাছে বড় ভালো লাগে। শোনো, ভাষার হ্যাঁ, সীমাবদ্ধতার কারণে অনেক কিছু তুমি বললে না, কিছু সিনারি আছে যেটা কোনো পৃথিবীর কোনো ক্যামেরা বন্দি করতে পারে না। জি বস। কিছু কথা আছে, কিছু এক্সপ্রেশন আছে যেটা ভাষার সীমাবদ্ধতার কারণে দেওয়া যায় না। রাইট। এক্সাক্টলি, এরকম। এক্সাক্টলি বস। যার কারণে আমি এটাই ওইটা। আমি এটা তো এবং বিশেষ করে আমি মাঝে, মাঝে বললাম না যে অতীতের সময়গুলো আমি আমার মিসেসের সাথে আলোচনা করি যে ও বলে, "ঠিক ১ বছর আগে আমরা কত কষ্ট করছি, কি করছি। আমাকে আমাকে কেউ খোঁজও নেয় নাই। আমি তো দেশের বাইরে ছিলাম। আমার স্পষ্ট মনে আছে আমি না বলি। আমি ফোন দিলে ফোন রিসিভ করে বলে আমার কিন্তু খুব ক্লোজ লোক। বাপ, চাচা, আত্মীয়-স্বজন বা এরকম। আমার ফোন রিসিভ করে বলে, "কি হইছে বলো?" মানে ভালো-মন্দ কোনো জিজ্ঞাসা করা নাই।
তারা ভাবে যে তো অবস্থা খারাপ, হয়তো ভালো মতো কিছু কথা চাইলে বললে ভালো মতো ভালো মতো কোনো কথা বললে সাবে বলবে যে কিছু টাকা দাও, বন্যার হাতে টাকা নাই। বিপদে আছি। আমার এবং বিশ্বাস করেন আমি সবার আগে মানে টাকা ধার চাইছে সে, আমি সবার আগে তাকে দিছি। আমি একবারও না করি নাই। আমার কাছে এই আমার এই কাছে ভিডিও দেখার পর অনেকেই টাকা ধার চাইবে কিন্তু, ঠিক আছে? আমি আমি সাবধান। আমি যাবো, আমি ফোন তো দিচ্ছি এখনই। খুব আমি সাবধান। এটা মিন করছি কি মানে একটা সময় আল্লাহ কখন কাকে কি দিবে। আমার আজকে আছে কালকে নাও থাকতে পারে বস। এটা স্বাভাবিক। কালকে নাও থাকতে পারে। নজরুল নজরুলের একটা কবিতা আছে, চিরকাল কাহারও সমানো নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কালকে ভিক্ষা চায়। খুব দামি কথা। এক্স্যাক্টলি। এবং এখানে আপনি একটা ক্লারিফিকেশন দিবেন বস। অনেকের ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে অভিযোগ কি? বিশেষ করে আমার বিরুদ্ধে। বাপ্পি বস তো আছেই, বাপ্পি বসের বিরুদ্ধে। আমার বিরুদ্ধে অভিযোগ কি? যে আমরা ভালো হয়ে গেছি, ভালো কিছু করতেছি বলে নিচের মানুষদেরকে তাকাই না। ব্যাপারটা কি আসলেই এরকম নাকি সময়ের না, না, সংকুলন? এই ব্যাপারটা আপনি যদি একটু ক্লিয়ার করতেন। আপনার মনে সময় হয় কি? সংকলনের ব্যাপার, কারণ ওরা তো আসলে আরে আমিই পাই না ভাই, তোমাদের কি বলবো? আমি আজকে নক দিছি কয়টা, ওরা রিপ্লাই দিছে কয়টা, এর মানে কি আমি বস মন খারাপ দেখান। করবো? আমরা এই প্রোগ্রামটা করার জন্য বাপ্পির জন্য আধা ঘন্টা বসে আছি। আমি কি এক্স্যাক্টলি। মনে করবো যে আরে বাপ্পি তুই কি হয়েছে আমি ডাকছি তাই? ভাই ওর কাজের প্রায়োরিটি ফার্স্ট, কেন ক্লায়েন্টের সাথে মিটিং করতেছে। সোহাগ ভাইকে কিন্তু ওর আমরা পাই কাজ নাই না। আজকে। আমরা আধা ঘন্টা পরে কোনো অসুবিধা তো নয় ভাই, এটা আমার মন খারাপের কিছু নেই, বা আমি ওকে ভাববো না যে হচ্ছে তাই না? তো আমি পাই না, তোমাদের কি বলো ভাই? মানে এই জিনিসটা আমি একটু বলি কি মানে গত দিনে একটা পোস্টের নিচে কমেন্ট করছে একজন যে আপনারা হচ্ছে অর্ডার কিনে নিয়ে দাঁড়ায় গেছেন, কাউকে হেল্প করেন না। তা আমি বললাম যে ভাই আমি অর্ডার করে নিছি, আমি যদি আপওয়ার্কে চ্যালেঞ্জ দিলাম 1,00,000 চ্যালেঞ্জ, আমার আপওয়ার্কে যদি একটা অর্ডার নেওয়া দেখাতে পারেন আমি 1,00,000 দিব। মানে তুমি ফেক এদের সাথে রিভিউ, কথাই তাই তো? বলো না, ফেক তুমি এদের রিভিউ। সাথে কথা বলো কেন? স্কিপ। পরে লাইফে দুইটো মোটো, আইদার স্কিপ ইস একসেপ্ট অর স্কিপ, আইদার স্কিপ অর একসেপ্ট, স্কিপ অর স্কিপ। তো এই হচ্ছে মানে বিষয়। ও পরে আমাকে স্ক্রিনশট দিছে আপনাকে মেসেজ দিলে আপনি রিসিভ করেন না। তো আমি বললাম স্যার আমি আপনাকে ঠিক মেসেজ আছে। দিলে সিন করি নাই এই জন্য কি আপনি মিথ্যা কথা বলবেন? তো মেন্টালিটি কি আমরা মনে করি কি যে একটা মানুষ ১০টা মিনিট সময় দিলে কি যায় আসে? কিন্তু এটা ভুলে যায় যে বাপ্পি ভাইয়ের পিছনে আপনি যেমন একজন মানুষ নক দিচ্ছেন, আরো ১০ জন মানুষ, আরো ২০ জন মানুষ বাপ্পি ভাইকে নক দেয়। বাপ্পি আমারই গনে না ভাই, আধা ঘন্টা আজকে বসায় রাখছে। আমরা আধা ঘন্টা বসে আছি, হ্যাঁ। তো বাপ্পি ভাইকে আপনি ১০ মিনিট আপনার ও জন্য কি? এলাহি স্যারকে পাইনি, এলাহি স্যার কিন্তু ঘুমাচ্ছে। হ্যাঁ, এরপরেও কিন্তু আমাদের বিন্দুমাত্র অভিযোগ নেই। সোহাগ স্যারকেও বস পাইনি। ওই যে আমি না, এখানে একটু সোহাগ অ্যাড আজকে করি বস। বাড়িতে গেছে, সোহাগ একবার আসছিল, সোহাগ হুম, এসে বলছে মাঝে মাঝে, আমি বলছি, না তুমি বাড়িতে সময় দাও, যেহেতু অনেকদিন পরও বাড়িতে গেছি। বস একটা এখানে একটুখানি অ্যাড করি, হ্যাঁ। বস কিন্তু একটা ডায়লগ দেয় অনেক পপুলার, ভাই আমার মরা সময় নেই, রিপ্লে করবো। সত্যি কথা বলছি ভাই, দেখাই এক্সাম্পল। এ দেখেন আজকের কাজ, এই পৃষ্ঠায় 10টা, এই পৃষ্ঠায় 7টা, 17টা কাজ, 3টে কেবল কমপ্লিট হয়েছে। তাহলে আমি মরার সময়টা পাবো কখন বলেন? আজরাইল এসে ব্যাগ মানে চাইবে। জি বস, এইরকমই আমার যে দুইটা ছেলে, মানে এটা কি বলবো, আমার যে টিমের ছেলে পেলে আছে, মানে এদেরকে কাজ বুঝাই দিয়ে নিয়া, তারপর দিয়া নিজে ক্লায়েন্ট মিটিং, তারপরে হচ্ছে কি পুরাতন ক্লায়েন্টকে ফলো আপ করা, কি যে অবস্থায় আমাদের দিন যায়। আমাদের মাথা যদি একটা মানুষের মাথায় বসাই দিতে পারি আমরা, তাহলে ওরা বুঝবে কতটা প্রেসারে আমরা থাকি। তারপরেও কি আমি যে হেল্প করি না, এমন হয়নি যে আমাকে ডিটেলস লিখে মেসেজ করছে তাকে আমি হেল্প করিনি কেউ বলতে পারবে না। কিন্তু যদি বলে ভাই হাই, কেমন আছেন, হাই, আপনার গার্লফ্রেন্ড কয়টা, আপনার স্ত্রীর নাম কি, এগুলা প্রশ্ন কি আমি বলবো? হাই, এগুলা হ্যালো। কি এগুলা কি আমার হবে? হ্যাঁ, হ্যাঁ, আপনি হ্যাঁ। কি বিয়ে করেছেন, এমন প্রশ্ন করছে। ভাই আপনি কি বিয়ে হয়েছে আপনার? তাহলে ভাই ও এর কি বিয়ে আমি হেল্প করেছে, করবো? ওর বাচ্চা আছে, ঠিক আছে। সেকেন্ড বিয়ে যদি করতে চায় আমরা আপনাদেরকে জানাবো, ঠিক আছে। আপাতত তো মেইল এইরকম আছে। মানে আমি স্ক্রিনশট দিতে পারবো বস। এরকম প্রশ্ন করে, তাহলে এবং ওদেরকে কিভাবে রিপ্লাই করবো এবং বলেন আপনি তো? যে ব্যস্ততার আপনি কথাটা বললেন, শোনেন, এখানে হেল্প পাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। যদি কোনো প্রবলেমে পড়েন, ওই প্রবলেমটা ডিটেলস আপনাকে বলতে হবে। বস বা ভাই আমি এই সমস্যায় পড়ছি, এই জায়গায় বেঁধে গেছি, একটু হেল্প করলে হয়তো বা আমি সামনেরটা সলভ করতে পারবো। হয় আপনাকে ভয়েস দিব, না রিপ্লাই দিব, অথবা আমি কল পর্যন্ত করছি। এরকম যারা করছে তাদেরকে কলে বুঝাই দিচ্ছে, অনেক আছে এরকম, তাই না? আমাকে ওইভাবে দিতে পারবেন না, আসসালামু আলাইকুম সালাম দিস, দ্যাটস ফাইন। সালাম দিয়ে আপনার প্রবলেমটা বলেন, ভাই কেমন আছেন, একটা মেসেজ এরকম দেওয়ার দরকার নাই ভাই। এরকম মেসেজ পাই, অনেকই পাই, কম না।
তো সবাইকে তো ওই রিপ্লে দিয়ে সবাই ওই যে ওই খোশ গল্প করার সময় ভাই খুব কম। এই যে দেখালাম না, দেখেন 11টা 7টা 18টা 17টা বলেছি, যে 18টা কাজ তার ভিতর 3 থেকে 4টা কমপ্লিট হয়েছে। মিটিং শেষে আবার সব একে একে করতে হবে। ঠিক আছে, দ্যাটস দ্য থিং, এইগুলা এইভাবে আমাদের চলতে হয়। আমাকে ফিজিক্যালি দেখা হলে বলে বস একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখছি দেখেননি, অথবা মেসেজ, অনেক সময় ম্যাচগুলি স্প্যামে যায় না, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ অনেক, হ্যাঁ হ্যাঁ, অনেক, এই অনেক। দেখা শোনা হয়। যায়। এরপর আমি মোবাইলটা সুন্দর করে নিয়ে বলে যে ভাই নেই, ফ্রেন্ড অ্যাকসেপ্ট তুই করে নে, করার নেই। বাট এর মানে নাই রাইট, তার প্রতি কি আমাদের ভালোবাসা কম আছে? নো, অবশ্যই আসলে না, হয় হয় অবশ্যই হয় না। নাই। এবং আরেকটা জিনিস আমরা আচ্ছা, ভুল করি। দেখি যে ওয়াহিদের আমাদের টিমে এখন কয়জন? ও সরি, বলো। স্কিল আপারে স্পেশাল সাপোর্ট গ্রুপ আছে না বস একটা? হুম, তো দুইটা আছে। ২ টা আছে। দুইটা আছে। তো ওইখানে মানে আমাদের আরেকটা জিনিস ভুল আছে কি, ওইখানে আমি আছি, বাপ্পি বস আছে, সোহাগ ভাই আছে, সিনিয়র অনেক পোলাপান আছে ওইখানে, সবাই। অনেক আছে। তো ওই প্রশ্নটা ইনবক্সে, বাপ্পি ভাইয়ের ইনবক্সে না করে যদি আমরা ওইখানে করি, যারা ওই হ্যাঁ গ্রুপে হ্যাঁ আছি, হ্যাঁ, কেউ না কেউ সলিউশন দিবে আপনাকে। ওই এটা দুইটা গ্রুপ আছে, আরো 6টা গ্রুপ আছে ৬ টা কিন্তু। গ্রুপ আছে। সো আমরা পাবলিক গ্রুপগুলোতে গ্রুপ আছে করতেছি। আরো 6টা, আর ইন্ডিভিজুয়াল ব্যাচের গ্রুপ তো আছেই। এক্স্যাক্টলি। সো ওইখানে আমরা দিচ্ছি না। আমরা বুঝে যাচ্ছি এই যে ভাই যেটা বলছিল যে এত ব্যস্ত, আমার ছেলে পেলে, আমার যে ২ টা ছেলে কাজ করে, আমার টিম মেম্বার। টেলিগ্রামে 5,000-এর উপরে মনে হয় ইয়ে আছে, ওখানেও কিন্তু করতে পারে। এই ২ টা ছেলেও মানে কালকে দিনের বেলায় ঘুমাইছে ৮টার সময়, আজকে দিনের বেলায় ঘুমাইছে ৯টা ৮টা ৮:৩০টার পরে। তাইলে ওই আমি তো একই বাদই দিলাম। কেস, এই যে টেলিগ্রামে আমার এক মাল এখানে বসে আছে। 5,500 মেম্বার, এখানেও কেউ কিছু বলে না। এটাই তো কথা। আচ্ছা, এই মুহূর্তে তোমার টিমে কতজন লোক আছে? আমার বস আছে হচ্ছে ইন হাউস আছে ২ জন, আর রিমোটলি ওয়েব ডেভেলপমেন্টের জন্য লাগে, বাট এটা রিমোটলি যখন যখন প্রয়োজন হয় আমরা ইয়ে করি। তোমার ফিউচার প্ল্যানটা কি বলো তো? ফিউচার প্ল্যান বস ওই সেটাই আছে। ১ম যেদিন আপনি আমার সাথে, আপনার সাথে আমরা বসছিলাম, আমরা বলছিলাম যে আমার আল্টিমেট গোল যে ১০০ জনার একটা কর্মসংস্থান আমি করব। এটা ১০ বছর লাগুক, ২০ বছর লাগুক, আমার মৃত্যুর আগ পর্যন্ত, আগের দিন পর্যন্ত এটা টার্গেট, এটা টার্গেট। যতদূর পারে। এবং এটা এবং আমি সেটা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে হতে হবে, নট লাইক দ্যাট, অন্যভাবে হতে পারে। হুম, 100 জন আমার লাইফে, মানে হুম। 100 জনকে আমি কর্মসংস্থান। এবং আমি কনফিডেন্স, আমি আত্মবিশ্বাসী, আমার সৃষ্টিকর্তার প্রতিও অবশ্যই বিশ্বাসী, ইনশাল্লাহ হবে। এবং এইটা আমি পারবো। আমরা শুরু করছি। দেখেন আমি যখন গতবার আপনার সাথে মিটিং করি, তখন কিন্তু কেউ ছিল না। আমি একা ছিলাম। ৬ মাস আগেও কেউ ছিল না। ৩ মাস আগে আমি ২ টা ছেলেকে নিছি। আল্লাহ দিছে। এখন আমি কনফিডেন্স পাচ্ছি। হয়তোবা নেক্সট মান্থ আরেকটা ছেলে নিবো। ১ টা বা ২ টা নিবো। তখন আমাদের ৪ জন হয়ে যাবে। ৫ জন হয়ে যাবে। তো কারণ কি এইখানে না সবকিছু না বলি, বস আমি আমার কেন জানি মনে হয় আমি পারবো, এবং আপনার সাথে আমি ডেকে আপনাকে বলব, বস আমি আজকে প্রস্তুত। আপনি হয়তোবা এরকম খুব বেশি দেরি হয়ে গেলে হয়তো আপনার চুলে পাকও ধরবে। যদি আমার কটা চুল এখানে পাকছে, হ্যাঁ, বুঝছো? খুব বেশি হয়ে গেলে চুলে পাকও ধরবে, বাট আমি নিজেই বলব, বস আমি ওই যে গোলটার কথা বলছিলাম ১০০ জন আমি আজকে পাইছি। আসেন। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এটাই আমার আল্টিমেট গোল। তাহলে নতুনদের ওই কথাটাই, যে ওই কিয়ামতের আগ পর্যন্ত এই কথাটা চলবে, যে এখন আর কোনো তুহিন, কাজ নাই। আরেকটা বস, আরেকটা প্রশ্ন এখানে। তুহিন, এই যে ৩ বছর আগ থেকে আমরা শুনতেছি এআই 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 এআই, কি সত্যিই আমাদের চাকরি সব খেয়ে ফেলছে, না না চাকরি ভাই, বাড়াইতেছে বলতো? এটা আমিও বিশ্বাস ফ্রিল্যান্সিং। করি। এটা আমিও বিশ্বাস করি এআই সত্যিই আমাদের চাকরিটা খেয়ে ফেলবে। কেন? কারণ আপনি এআইটা ধরতে পারতেছেন না। আহ, রাইট। ঠিকই। আপনি যদি এআই ধরতে না পারেন, ডেফিনিটলি আপনার চাকরিটাও এআই খেয়ে ফেলবে। হুম। বাট এআই কে যদি আপনি গ্র্যাব করতে পারেন, এটা যদি এ ধরতে পারেন, আপনার আর্নিং যদি আজকে $১,০০০ হয়, আমি বলতে পারব যে আপনার $২,০০০ ইনকাম। আমি কত কঠিন, কঠিন সমস্যার সমাধান আমি ChatGPT দিয়ে করি। আমার টিম মেম্বারদেরকে ChatGPT প্রিমিয়াম নিয়ে দিছি। আমার টেনশন করা লাগে না। লিসেনার করে বানাচ্ছে, ChatGPT দিয়ে করে দিচ্ছি। আমার ১০ মিনিট লাগতেছে। ক্লায়েন্টের কাছ থেকে ঠিকই তো আমি $২০০ চার্জ করতেছি। ১০ মিনিটে $২০০ নিয়ে নিচ্ছি। কথার কথা, ফর এক্সাম্পল অনেকে বলবে যে ১০ মিনিটে $২০০ কি হয় নাকি? এটা বলতেছি না যে এটাই হয়। কথার কথা বলতেছি। এরকম হইছে। আমি একটা প্রজেক্ট করছি make.com, একটা এআই অটোমেশন টুলস আছে না বাপ্পি ভাই? হ্যাঁ, হুম হুম, মেক ডট এটা কম। আল্লাহর রাস্তায় আমি জীবনে কখনো কাজই করিনি। ক্লায়েন্ট আসলো, এটা লাগবে। আমি ক্লায়েন্টের মেসেজ দেখে রিপ্লাই দেই নাই। রিপ্লাই না দিয়ে আমি একটু রিসার্চ করতেছি এটা কি, কিভাবে কাজ করে। এটা আমি ChatGPT জিজ্ঞাসা এটা হবে কিনা? হ্যাঁ, এটা হবে। এদিকে বেসিক আইডিয়া নিয়ে বললাম হ্যাঁ, পারবো। $৯৮০ চার্জ করছি তার কাছ থেকে। 100% বলব না, 95% হেল্প নিছি আমি ChatGPT র।
95%, হ্যাঁ তাইলে মানে 5% নিচ্ছি, মানে হয়তো আমার ব্রেন স্টর্মিং করছে 5%, বাকি 95% হেল্প নিচ্ছি আমি চ্যাট জিপিটি। সো ওই এআই না থাকলে না আমার ওই চাকরিটা পাইতাম না। হুম $980 আসতো না। $980 আসতো। $980 মানে আচ্ছা, আমরা বুঝেন শেষ এক করে লাখ দিই টাকা। নাকি? 1 জি লাখ বস। টাকা বাংলাদেশে 1 লাখ টাকা কয়জনের বেতন আছে? যেটা আমি 2 দিনে এই প্রজেক্ট শেষ করে 1 লাখ টাকা নিছি। হেল্প অফ চ্যাট জিপিটি, হেল্প অফ এআই। হেল্প অফ এআই, এটাই ভাবতে হবে। এআই কে আমি এভরিডে মানে আমার স্ত্রীকেও যত সময় দিই না বসের ভাষায় যায়, এআই আমি চ্যাট জিপিটি তার থেকে বেশি সময় দিই বস। আমার একটা ট্যাব খোলাই থাকে হ্যাঁ চ্যাট জিপিটির। বুঝছেন? যখন তাইলে লাগে ওকে ফেলাই দিই। এবং আমার চ্যাট জিপিটি জানি, হ্যাঁ? মানে আমি কে, কি করি? আমি একটা স্ক্রিনশট দিলেও হুম বুঝে যায়। ও তুমি কি লিসেনা করতে চাচ্ছ? দিব? ও বুঝে গেছে। মাঝে মাঝে মজাও করি, হ্যাঁ এর সাথে। মন হ্যাঁ, হ্যাঁ, খারাপ, ও ইমোশন বোঝে। হ্যাঁ, আমিও একটু করি মাঝে মাঝে, ভালোই লাগে। এইভাবে যাই হোক, ইউজ করতে হবে, অভ্যস্ত হতে হবে এর সাথে। এআই কে মানে আপনি যদি মনে করেন যে কি এআই তে সব করে দিচ্ছে, আমি কিছু করতে পারবো না, আমার চাকরি খেয়ে দিচ্ছে, তাইলে ওইভাবে আপনাকে টেনশন করে করেই দিন পার হয়ে যাবে। এদিকে যারা এআই কে মানে আমাদের মতো ব্যবহার করা শিখতেছে বা ব্যবহার করতেছে, তারা দেখবেন যে ভালো কিছু করছে। তাই না? এআই কে ভয় না পেয়ে এর সাথে কিভাবে আপনি প্রতিদিনের কাজে আপনার ব্যবহার করুন, আরো অ্যাডভান্স কিছু শিখবেন, এটা এআই কে মানে ব্যবহারের অভ্যস্ততায় আপনাকে নিয়ে আসতে হবে। দ্যাটস ইট। এখানে এটা না, আমি অন্য একটা বিষয় আরেকটা এড করব বস, আমার সময় হুম দিলে। হুম এটা করব। এটা আমি মানে করতে চাই। বিষয় বলো। হচ্ছে যে আমরা যখন নতুন আছি, টুকটাক এই যে আপনি যেটা বললেন না, অনেকটা হাইট থাকে। হাইট থাকার পিছনে অনেকটা রিজন আছে। আমার কথা যদি বলি, ১ম এর দিকে যখন আমি শুরু করছি, নিজের একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর চেষ্টা করতেছি। আ পোস্ট করতেছি, পরিচিতি বাড়াচ্ছি যে না, আমি যে বাপ্পি বসকে রিচ আউট করব, সে আমাকে যদি চিনে, তাহলে আমাকে রেসপন্স করবে খুব দ্রুত। বাট না চিনলে তো করবে না। হুম, তো স্কিল আবার গ্রুপগুলাতে দেখবেন যে ১ম এর দিকে আমি অনেক পোস্ট করতাম। এখনো করো? এখনো করি। তো এইখানে আমাদের কমিউনিটিতে কিছু মানুষ আছে যারা এইটা সহ্য করতে পারে না। এবং আমি আমি আম বাপি বাপি ভাইকে অনেক স্ক্রিনশট দিছি। আমার কাছে প্রায় ২০ টা ২২ টা স্ক্রিনশট আমার Google Drive এ রেখে দিছি। যে আমার পোস্টে গিয়ে শুধু ওরা নেগেটিভ কমেন্ট করত। আমি কেন রেখে দিছি বস? এইটা আমার মোটিভেশন। আমি কখনোই তাকে গিয়ে উত্তর দিব না যে, "ভাই আপনি এটা করছিলেন মনে আছে? আমি আজকে আমি না, পারছি।" আমি সরি, তুমি বলো, শেষ করে দিই, তারপরে আমি কিছু বলতেছি আর কি। হুম। সো এই হচ্ছে বিষয়। যারা আমরা সামনে আসতে ভয় পাচ্ছি বা কিছু লিখতে গিয়ে ভয় পাচ্ছি, তাদের বলব যে এই হীনমন্য থেকে বের হয়ে আসেন। ওই যে আচ্ছা, কোয়ালিটিফুল ওই যে পিপল, ওরা সবসময়ই চাবে, ও মনে করে কি যে আমি কিছু পারলাম না, আরেকজনে মানে পারবে। অথবা আমি পারি, আর কারো পারার দরকার আর নেই। কারো পারার দরকার নেই। এই যে মেন্টালিটির মানুষ। এটা হচ্ছে মেন্টালিটি, এটা হচ্ছে মানসিক দৈন্যতা। হ্যাঁ, এটা হচ্ছে যে মূর্খতার চরম লেভেলে যারা থাকে, এটা হচ্ছে মানসিক দৈন্যতা। আমি একটা কথা বলি, আমাদের এই গ্রুপটা থেকে বহু গ্রুপের জন্ম হয়েছে, খুব ওপেন রেখেছি, কাউরে কিছু বলি নাই। লাস্ট ১ বছরে আমি নিজে তো দেখছি অনেক, অনেক। এখন থেকে, এবং ওই মানুষগুলোই তারা আলাদা আলাদা গ্রুপ করেছে, তারা এটার ফেভার নিয়েছে, আমি নিজেও ফেভার দিয়েছি। দিন শেষে যে তারা আমাকে নামে আজে বাজে কথা বলে, এগুলো শুনি, খুব খারাপ লাগে। যাই হোক, তারপরেও তাদেরকে মাফ করে দিচ্ছি, ক্ষমা করে দিচ্ছি, ভালো চাচ্ছি, তারপরেও তারা ওই আজে বাজের মধ্যেই আছে। এগুলো হচ্ছে মানসিক দৈন্যতা এবং মূর্খতা আর কি। টাকা পয়সা কামালে তো সে ইয়া হয়ে যায় তা না। আজকে রাজা ধীরাজ, কালকে ভিক্ষা চাই, আপনি কালকে ভিক্ষাও চাইতে পারেন। যাই হোক, অ্যাটিটিউড ঠিক রাখতে হবে। আমাদের গ্রুপ এখন আমি খুব স্ট্রিক্ট হয়েছি। কোনো প্রকার নেগেটিভ কমেন্ট, কোনো একদম ডিরেক্ট ব্যান। আমাদের অনেক ভালো মানে সেও মাসে অনেক টাকা কামায়, এই কয়দিন আগে তারও ব্যান করে দিয়েছে। দরকার নেই ভাই তোমার মতো। সো এই জিনিসগুলো এখন আমি স্ট্রিক্টলি মেনটেন করতেছি। আমার কথা একটা মানুষ থাকে, আমরা এই গ্রুপে কাউকে ডাকি নাই, তোমরা স্বেচ্ছায় এসেছো। কোনো প্রকার একটা মানুষের জন্য যদি ১০০ মানুষের প্রবলেম হয়, তাকে আমরা ইয়া করে দিই। তুমি আজকে এখানে আসো, আমাদের কাজ হলো মানুষকে টেনে তোলা ভাই। হাজার হাজার স্টার বানাইছি গত ৫-৬ বছরে। তোমার মতো লোক দরকার নেই, এরকম একটা স্টার বানাইতে আমার কোনো সময় লাগবে না। ৬ মাস ১ বছর লাগবে এরকম ১০টা ২০টা স্টার বানাইতে। কিন্তু তোমার মতো এই নেগেটিভের জন্য ১০-২০টা স্টার আমি নষ্ট করবো। দ্যাটস ইট। এবং এটা কি হয় বস? আমি কেন বলতেছি কথাটা, এতদিনও বলি নাই। ১ম বারও বলি নাই। বাপ্পি ভাইয়ের সাথে মাঝে, মাঝে মানে পার্সোনালি শেয়ার করছি।
এটা একটা মেন্টালি আপনাকে মনে হয় আপনি ভেঙে পড়বেন। আমাকে যখন ওই ধরনের মানুষ এবং তাদেরকে আমরা চিনি, তারা আমাদের সিনিয়র। আমরা আশা করছিলাম তারা আমাকে মোটিভেট করবে। তারা আমাকে একটা ভালো রাস্তা দেখাবে। অথচ তারা এমন একটা কমেন্ট করতো, কষ্ট লাগতো। পোস্টটা হাইড করে এই মানুষ দিতাম। হাইড করে দিয়ে স্ক্রিনশট রেখে দিতাম। এই মাঝে, মাঝে দেখতাম যে আমি বলি শোনো, এই অ্যাটিটিউডের মানুষগুলো সাময়িক থাকবে মার্কেট, এরপরে থাকবে না। ও 1000 কোটি টাকা কামাইলেও শেষ হয়ে যাবে, আই গ্যারান্টি। বহু বস মানুষ। অলরেডি তো অনেকেই হয়ে গেছে তাই হ্যাঁ, না আমি আপনার একজনের কথা সামনে। বলি আপু। আচ্ছা। সরি। আমি ওই কথাটা বলতে গিয়ে আপু বলে ফেলছি। এক আপু বা ভাই যেই হোক। তো আমি যখন সৌদি আরবে থাকি, উনি আমাকে ফেসবুক থেকে ব্লক করে দিল। আমি কারণ আচ্ছা। জানি না। তো লিঙ্কডইনে দেখি যে ব্লক না, লিঙ্কডইন আমার প্রোফাইল ভিজিট করে মাঝে, মাঝে। লিঙ্কডইন আমার প্রিমিয়াম নেওয়া ছিল। তো পরে আমি একদমই নতুন তখন। খুব কষ্ট পাইছি। যে আমি যাকে সাপোর্ট দিই, যাকে সম্মান দেই, যাকে ইয়া করি, সে আমাকে ব্লক করে দিল। তো আমি বললাম যে, আপনি আমাকে ব্লক করে দিলেন। আমি কোনো ভুল করছি যদি বলেন, তাহলে আমি আর ভুল অন্য কারো সাথে করতে চাই না। আচ্ছা। তো বলে যে, "না, আমি তো করি না। আমার এক ফ্রেন্ডের কাছেও পাসওয়ার্ড আছে। সে হয়তো করে দিয়েছে সামথিং কিছু একটা।" পরে শুনলাম কি জানেন? আমাকে আমি একটা স্টোরি দিছিলাম একটা ভালো মানুষকে নিয়ে আচ্ছা। বা খারাপ মানুষকে নিয়ে বা আপনাকে নিয়ে। ও আমাকে বলছিল যে, "এই পোস্টটা অমুকের গ্রুপে গিয়ে শেয়ার করো।" এটা আমি করি নাই। এই হলো অপরাধ। এই হলো অপরাধ। আল্লাহর কি লীলা খেলা! সে কিন্তু নাই। আমার কষ্ট লাগে। সে কিন্তু টোটালি নাই। ভাই, টোটালি নাই। এই আমি ফ্রিল্যান্সিং জগতেই নাই। একটু আগেই বললাম আর কি। হ্যাঁ, মানে এগুলো থাকে না আর কি, দেখতেছি তো আসলে। ভাই, আমাদের উনার তো জন্য আমার মায়াও লাগে। মানে সত্যি আমাদের কথা তো মায়া লাগে। আসলে উনি খুব ভালো এখন করতেছিলেন। অনেক কিছুই, আর আমি খুব প্রেডিক্ট করতে পারি, বুঝছো? এ যাবৎকালে যে প্রেডিক্ট গুলো করছি, হয়েছে না সব? অবশ্যই বস, আর একটা কথা হই যে আপনি যেটা বললেন যে 2 দিন টাকা কামানোর পরে মানে অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে। আসলে সে আপনি থাকবে না। ফজলে ভাই একটা কথা বলেন যে টাকার একটা গরম আছে। যখন টাকা আসবে দেখবেন 1 লাখ বা 2 লাখ টাকা দুই পকেটে রাখবেন, রাখার পরে দেখবেন বাজার দিয়ে হেঁটে যাবেন, অথবা আপনার পকেটেই থাক, তখন বুঝবেন ওই টাকার একটা গরম আছে। ওই গরম যদি সহ্য না করতে পারেন ভাই, তাহলে আপনার মানে পস্তাতে বেশি সময় হ্যাঁ, লাগবে এবং না। তার কাছে টাকা থাকবেও না, থাকেও টাকা না, এটা থাকবেও কিন্তু না, তো টাকার অর্থনৈতিক গরমটা ভাবে। ভাই সহ্য করা শিখতে হবে, এবং এটাই। আমি আমি বাপ্পি ভাইকে, ফজলে ভাইকে এখনো বলি যে, "ভাই, আপনার কাছে এতদিন তো অনেক সাপোর্ট পাইছি। মেন্টালি সাপোর্ট পাইছি, সাজেশন পাইছি, পরামর্শ পাইছি। আমার যদি কখনো কোনো কাজে মনে হয় যে না ওয়াহিদ এটা ভুল ওয়েতে আছে, আমাকে এই এই উপকারটা কইরেন যে আমাকে ধরায় দিয়েন। অনেক সময় নিজে ভুল করলে তো বুঝতে পারি না যে এটা ভুল। যদি হুম। বুঝতেই পারি যে আমার ভুল, তাহলে তো ভুলটা করতাম না। ব্যাপারটা তাই না? সো বাপ্পি ভাইকে এই কথাটা সবসময়ই বলি। আজকে আপনাকেও বলছি। হইতে পারে আমি পারতপক্ষে একটু আগের থেকে মেশা বন্ধ করে দিছি, মানুষের সাথে খুব কম মিশি। তবে ওই যে ওদেরকে আমি যাদেরকে টার্গেটে রাখছিলাম, আল্লাহর রহমত। আপনার মনে আছে কিনা বস? স্কিলাপার আমাকে নিয়ে যখন মানে সরি আমাকে নিয়ে যখন ১ম আলোতে পোস্ট হলো, ওখানে কমেন্ট দেখছেন? অনেকগুলা কমেন্ট আসলো যারা আমাকে ইনবক্সে মানে অনেক সম্মান দিত। ওরা ইনবক্সে ওখানে গিয়ে বলতে গেছে এগুলো সব মার্কেটিং। মাসে 2.5 লাখ টাকা কি সম্ভব? এখনো স্ক্রিনশটগুলো আমার কাছে আছে। আমি দেখি। হুম। আমি মানে ওই স্ক্রিনশট মানে ওই মানে ১ম আলো নিউজটা আমার প্রোফাইলে শেয়ার দেই নাই। আমি একটা কোডিং লিখে রাখছি আমার সামনে যে এইটা যখন হবে আমি তখন শেয়ার দেব এটা। এবং আমি দিব। আচ্ছা ভাই, ঠিক আছে। আমাদের ভাই কোনো মার্কেটিং ফার্কেটিং নাই, ঠিক আছে? আপনাদেরও এটা দেখে কোনো কিছু করার দরকার নেই, আপনারা যেখানে আছেন সেখানেই থাকেন। তো এই ভিডিওগুলো আমরা তাদের জন্য বানাই, যারা এটা দিয়ে খুব ইন্সপায়ার হয়, আমাকে সব সময় বলে, সবাইকেই বলে, এই আর কি। বা আমি তো হইতাম। যাই হোক। আমি এখানে এড করি। এইগুলো করবেন বস। মাঝে আপনি অনেকদিন দিছিলেন না। আমি আপনাকে বারবার রিকোয়েস্ট করছি। কেন করছি? আমি যখন সবার আগে আমি স্কিল আপারে আপনাদের মানে ফজলে ভাই, রিমন ভাই, বাপ্পি ভাই ৩ জন ছিল। ওদের টিমের নিয়ে একটা মিটিং করছিলাম। মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা দ্বারা ইন্সপায়ার্ড হয়ে আমি টিম তৈরি করছিলাম। আজকে এই মিটিং এর আগে ওই টিম মেম্বারদের সাথে মিটিং ছিল।
মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো না করলেও সবাই একটা মানে রানিংয়ে আছে সবাই। আছে। আমার মিটিংয়ের মানে আমরা যখন ওই টিমটা তৈরি করি সবার আগে কন্ডিশন ছিল যে ওই টিমের মিটিংটা দেখে 2 বার করে দেখে আসে তারপর আমাকে জানাবা যে দেখছি, তখন আমি গ্রুপে অ্যাড করব। তামান্না আপু আমার টিম মেম্বার, তানিম ভাই, সালমান ভাই ওরা এখনো আছে। তানিম ভাই মোটামুটি ভালো করতেছে, সালমান ভাই আরেকটা করতেছে। জিনিস আমি খুব শুনি, হ্যাঁ, এটা আমার ভালো লাগে। শুধু একটা কোম্পানির সিইও ডিরেক্টর উনি বলতেছে, শামীম ভাই ছেলেবেলে ভাইবা দিতে এসে আপনার ইসের কথা বলে। তো এখন হচ্ছে আমি স্কিল লেভার ছাড়া কাউরে নিই না। এটাকে ভালো ইটস এ লাগছে। ব্র্যান্ড। আমার সাথে গালিব কি বলছে, গালিবের টিমে যে লোকজন আছে হ্যাঁ, বলছে আগে স্কিল লেভারে কোর্স করা আছে কিনা ইয়া করি, তারপরে এটা আমার ভালো লাগছে আর কি। বাস ইন্টারেস্টিংলি কি জানেন, মানে বাংলাদেশে বলতে গেলে 70 to 80% যেসব ট্রেইনার আছে, গোপনে হোক সূত্রে হোক স্কিলাফারের স্টুডেন্ট তারা। এবং আমার লাস্ট ব্যাচে টোটাল 7 জন ছিল। স্টুডেন্ট ইনস্টিটিউটের নাম বলতেছি না আমি, অনেক জানি বড় ইনস্টিটিউট, তারা কোর্স জানি ফি মিনিমাম 20,000, 15 থেকে বেশি তাদের কোর্স থাক ফি। হ্যাঁ, জানি জানি লাস্ট ব্যাচে কিন্তু তারা ছিল। এটা সো তুমি একটু কম স্কিলাফার হচ্ছে বলছো। এরকম। যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে বাংলাদেশে 99% মেন্টর। না, ইভেন আমি তো এটাও আমার শুনছি, হ্যাঁ, প্রেডিকশন থেকে বলতেছি বস, আমি তাই না? এটাও এটা আমার শুনছি পাওয়া থেকে। জি, আমি এটাও শুনছি যে মানে ওইখানকারই একজন মেন্টর আমাকে নক দিয়ে বলতেছে, বস আপনার ভিডিও দেখে এই যে এখন ক্লাসে যাচ্ছে। ঠিক আছে। এরকমই বস, ইভেন আচ্ছা, বাট আমি ডকুমেন্টেশন কারো ছোট সব। করতেছি না ভাই, এই টপিক আর বলিস না ভাই, কখন কি ইয়া করে ভাই, আর দরকার নাই ভাই। সবাই ভালো করতেছে, আমি সবার জি থেকে বস, শিখছি, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। ঠিক আছে, এই গল্পটা আমরা আশা করি এই গল্প অনেকের জন্য ইন্সপায়ার হবে, স্পেশালি যারা নতুন ইয়ে করতে চান না, মানে আর কোনো কাজকর্ম নেই, তাদের জন্য এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হবে, তাতে কোনো সন্দেহ নাই। আর একটা উইশ বা একটা দোয়া আমরা করতেই পারি, ইনশাল্লাহ ওয়াহিদ একদিন তার লক্ষ্যে পৌঁছাবে 100 জন মানুষ। ইনশাআল্লাহ বস। ইনশাল্লাহ বাস। ওয়াহিদ তার ফ্যামিলি, আশেপাশের মানুষ নিয়ে, সবাইকে নিয়ে সুখে থাক, এই শুভকামনা। আপনারা সবাই দোয়া করবেন, বেঁচে থাকলে আবার কথা হবে কোনো এক হিরোর সাথে, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ।